খেয়াল রাখবে যতক্ষণ অহংকার আছে ততক্ষণ তুমি 100% ব্রহ্মচারী হতেও পারবে না। অতএব সবটা যুক্ত। তুমি সাধনা, ভগবান, ইষ্ট, ব্রহ্ম থেকে ব্রহ্মচর্যকে আলাদা করে আমি আমার কেরিয়ার, আমার সায়েন্স, আমার জড়বিজ্ঞান, আমার আমার নিজের জীবন, নিজের বিবাহিত জীবনে জন্য শুধু ব্রহ্মচর্য করব, এইভাবে যদি ভাবো ইন আইসোলেশন, বিচ্ছিন্ন ভাবে, তাহলে কিন্তু তোমার হবে না, কিছুই হবে না পুরো। তাই জন্য প্রথমেই বললাম, তুমি যখন যাবে তোমার আচার্যের কাছে, তিনি তোমার পুরো লাইফস্টাইলটা আগে পাল্টে দেবেন। তুমি ভেবো না যে তিনি 3টে টেকনিক দিলেন, সেই টেকনিকটা তুমি আরম্ভ করলে 7 দিনের পরে বাহ মা ভই কেল্লা ফাতে। অত সোজা নয়। বা কিছু খাদ্যের বিধি বলে দিলেন, এই খেও না, তাই খেও না, আর ঝাল খেও না, তেল খেও না, ফল খাও, দুধ খাও বলে দিলেন, আর তাই তোমার সব সাকসেস হতে আরম্ভ করলো, আরো বাড়বে। কারণ মনে রেখো, যখন কুণ্ডলী শক্তি জাগতে আরম্ভ করে, তখন প্রথম চক্রটা মুখোমুখি হয় স্বাধিষ্ঠান চক্র, মূলাধার, তারপর স্বাধিষ্ঠান চক্র। স্বাধিষ্ঠান চক্র হচ্ছে কাম চক্র। অর্থাৎ ব্রহ্মচারী যখন ব্রহ্মচর্য সাধনা শুরু করে, তখন তার প্রথমেই মুখোমুখি হতে হয় ভয়ঙ্কর কাম শক্তির সাথে। অতএব এটা একটা ইন আইসোলেশন নয়। ব্রহ্মচর্যটাকে শুধু আলাদা করে বিচ্ছিন্নভাবে এটা আলাদা করে দেখো না। নিজের জীবনের পূর্ণাঙ্গ রূপান্তর ঘটানোর জন্য ব্রতী হও। পূর্ণাঙ্গ রূপান্তর কেন? পূর্ণতার জন্য। নিজের জীবনকে গতি দাও মহাজীবনের দিকে। এমন একটা জায়গায় তোমার চিন্তা এবং তোমার বুদ্ধি এবং তোমার বিচার এবং তোমার ভাবনা এবং তোমার ভাবকে বেঁধে রাখো, যখন তোমার এই জাগতিক কথা, ছোট কথা, তুচ্ছ কথা, স্থূল ঠাট্টা, ইয়ার্কি, রসিকতা, এগুলো তোমার ভালো লাগবে না। নারী পুরুষ বলতেই শুধুমাত্র স্থূল যৌনতা, এই যে মানে প্রচার মাধ্যম বা চারদিকের একটা মানসিকতা, এটা তোমার ভালো লাগবে না। তখন তুমি নারী পুরুষের সম্পর্কের মধ্যে আরো যে গভীরতা রয়েছে, তখন তুমি নারী পুরুষ বলতে তুমি বুঝবে শিব পার্বতী, তখন তুমি নারী পুরুষ বলতে বুঝবে রাধা কৃষ্ণ, তখন তুমি নারী পুরুষ বলতে বুঝবে রামকৃষ্ণ মা শারদা। এবং সেটা শুধু ফিজিক্যাল নয়, সেটা স্পিরিচুয়াল। আর সেটা তুমি তোমার মধ্যে খুঁজবে। যখন এই স্তরে অটোমেটিক্যালি সবসময় তোমার মধ্যে এটা চলবে, তোমার রুচিটা। আর এই জায়গায় রুচিটা আনতে গেলে অনেক বছর তোমার সাধনা এবং সঙ্গ দরকার। সাধু সঙ্গ দরকার, মহাপুরুষ সঙ্গ দরকার, গুরু সঙ্গ দরকার, তার সাথে সাথে সাধনা দরকার। তবে এই রুচিটা তৈরি হবে তোমার। নমস্কার, শুভ সন্ধ্যা। ইন্ডিয়ান মংস ফেসবুক পেজ এবং মরমিয়া স্পিরিচুয়াল সোসাইটি যৌথ প্রচেষ্টায় যে লাইভ জিজ্ঞাসা ভিত্তিক আলোচনা অনুষ্ঠান, সেখানে আগত সকল শ্রোতা, দর্শক ও অনুরাগীদের জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। প্রণাম জানাই গুরু মহারাজ স্বামী পরমানন্দ এবং আমার গুরুদেব শ্রদ্ধেয় জয়দীপ মহারাজকে। আজ পয়লা বৈশাখ 1431 বঙ্গাব্দ, নতুন বছরের সূচনা। 12 মাসে 13 পার্বণ উদযাপনের যে রীতি, সেখানে বৈশাখ মাসের প্রথম দিনটি বর্ষবরণ উৎসবের মধ্য দিয়ে আজ সারা বাংলায় পালিত হচ্ছে নববর্ষ। জীবন ও কর্মের সাথে মনের যে পরিবর্তন, মনের যে উদ্বর্তন, সেখানেই নববর্ষের যৌক্তিকতা। সকল পুরাতনের মধ্যে দিয়ে নূতন প্রাণ ও চেতনার সঞ্চার, যা আগামীর পথ চলা এবং ভবিষ্যতের দিক নির্দেশক করে থাকে। বিশ্বকবির ভাষায় নূতন প্রাণ
দাও প্রাণ সখা, নূতন প্রাণ দাও প্রাণ সখা, আজি সুপ্রভাতে নূতন প্রাণ। আজ ডক্টর বাবা সাহেব আম্বেদকরের শুভ জন্মদিন পালনের মধ্যে দিয়ে আজকের যে আলোচনা অনুষ্ঠান তা বিশেষ সার্থকতা বহন করে নিয়ে যাবে। আজকে আমাদের আলোচনার শীর্ষক বর্ণ ও আশ্রম, যেখানে আপনাদের প্রেরণ করা বহু জিজ্ঞাসার মীমাংসা করবেন শ্রদ্ধেয় মহারাজ। প্রাচীনকালের বৈদিক পরম্পরায় মানুষের জীবন, কর্ম ও বৃত্তি উপর নির্ভর করে যে চতুর্বর্ণের ধারণা, ব্রাহ্মণ, ক্ষত্র, বৈশ্য, শূদ্র, এবং মানুষের জন্ম থেকে মৃত্যু অবধি যে জীবনচর্যার চতুরাশ্রম অর্থাৎ ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস পালনের যে রীতি, তার মাধ্যমে মানব জীবনকে মোক্ষমুকামী এবং ঈশ্বরমুখী করে তোলার যে প্রয়াস, তারই বিভিন্ন দিকে আজ আলোকপাত করবেন শ্রদ্ধেয় মহারাজ। আপনারা জানেন, বিগত সপ্তাহ ও পর্বের ন্যায় আজকেও আমরা আপনাদের প্রেরণ করা কিছু জিজ্ঞাসা নিয়ে উপস্থিত হয়েছি। আপনারা যুক্ত হয়েছেন, সঙ্গে থাকুন এবং আপনারা মহারাজের যে মীমাংসা তা প্রসাদ স্বরূপ আপনাদের নিকটস্থ বন্ধু, পরিজন ও আত্মীয়ের মধ্যে বিতরণ করুন। মহারাজের যে আলোচনা, তার মাধ্যমে আমরা নূতনত্ব পেয়ে থাকি প্রত্যেকবারেই। বুঝতে পারছি আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন মহারাজের মুখনিসৃত যে সুধাধারা, তাতে সিক্ত হয়ে নবরবি কিরণের মধ্যে উদ্দীপ্ত হয়ে ওঠার জন্য। তাই আর বেশি বিলম্ব না করে আমি আমার সহ সঞ্চালক উমেশ দাকে স্ক্রিনে ডেকে নেব। উমেশ দা, তোমাকে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। শুভ নববর্ষ। শুভ নববর্ষ, তোমাকে শুভেচ্ছা মৌসুমী। আমরা আজকের যে অনুষ্ঠান বর্ণ আশ্রম, তাতে মহারাজকে স্বাগত জানাবো। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। ধন্যবাদ মৌসুমী এবং উমেশ। আর সকল দর্শক শ্রোতা বন্ধু যারা রয়েছেন, ইন্ডিয়ান মংস ফেসবুক পেজ, মরমিয়া স্পিরিচুয়াল সোসাইটি ইউটিউব চ্যানেল, তাদের সবাইকে বেশি করে শুভ নববর্ষ, প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানাই। গতকাল রাত্রি 12টা থেকে হোয়াটসঅ্যাপে, সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, মেসেঞ্জারে, এমনকি অফলাইন ফোনের SMS-এ শয় লোকে কয়েকশো বলে, আমার বহুশো হবে, বহুশো শুভেচ্ছা এসেছে নববর্ষের। নানা রকম ব্যস্ততার জন্য আর সেগুলোকে আলাদা আলাদা করে উত্তর দেওয়ার আমি সময় পাইনি, সুযোগও পাইনি। উত্তর দিতে শুরু করলে তাহলে শেষ হতে হতে আবার নববর্ষ ঘুরে ফিরে আসবে। তাই জন্যে এই প্ল্যাটফর্মেই আমি তাদের সবার কাছে মার্জন আছে, একসাথে সবাইকে আমি এই নববর্ষের শুভেচ্ছা, ভালোবাসা ও প্রীতি জানাই। হ্যাঁ উমেশ, নববর্ষে প্রথম যে জিজ্ঞাসা, এবার শোনা যাচ্ছে? আজকে নববর্ষে প্রথম যে জিজ্ঞাসা, সেটা ঝুমা চ্যাটার্জি করেছেন। আমি একটু পড়ে শোনাচ্ছি ওনার জিজ্ঞাসা। আপনার আলোচনায় বুঝেছি যে ভাবনা, ইচ্ছা, ক্রিয়া, এই 3 পর্যায়ে মনুষ্য জীবন ও প্রাণ শক্তি প্রবাহিত হচ্ছে।
আমার জিজ্ঞাসা, গুরু মহারাজ যেমন বলেছেন চিত্ত নির্মাণ, ভাবনা ইচ্ছা কি সেটাই? এরপরে কি ক্রিয়া, অর্থাৎ মানব শরীর লাভ করতে চাই সেই শক্তি? জিজ্ঞাসা করেছেন ঝুমা চ্যাটার্জি। আচ্ছা, হ্যাঁ, ঝুমা চ্যাটার্জি যেটা বলছেন আপনি, যে ভাবনা ইচ্ছা ক্রিয়া এই 3 পর্যায় মনুষ্য জীবন ও প্রাণ শক্তি প্রবাহিত, আপনি এই কথা বুঝেছেন। হ্যাঁ, এই 3 পর্যায় প্রবাহিত, কিন্তু এই 3 ক্রমে, যেটা আমি বারবার বলি যে এই জগৎ, এই জীবন, যা কিছু নতুন কিছু উদ্যোগ সৃষ্টি প্রথমে আমাদের ভাবনায় আসে। ভাবনা আমরা করি বুদ্ধি দিয়ে, তারপরে আসে আমাদের ইচ্ছায়, ইচ্ছা আমাদের হয় মনে, তারপরে হয় ক্রিয়া, সেটাই স্থূল, সেটাই শরীর, বা সেটাই জাগতিক যা কিছু হয় তখন হয়। এই ক্রম, পর্যায় এবং ক্রম, এই ক্রমে আসে। চিত্ত বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। চিত্ত মানে হচ্ছে মাইন্ড স্টাফ, অর্থাৎ যাকে শাস্ত্রে বলা হয়েছে গভীর মানস। আমাদের সচেতন মন যে জায়গায় ঠিক পৌঁছতে পারে না, সে জায়গাটা ঠিক ছুঁতে পারে না, তাকে বলা হয় চিত্ত। অন্তঃকরণ চতুষ্টয়, এই যে আমাদের অন্তর্জগতের 4টি মূল বৃত্তি, সেটা হচ্ছে বুদ্ধি, ইচ্ছা, বুদ্ধি, চিত্ত, অহংকার। এই যে 4টি বৃত্তি, এই বৃত্তি নিয়ে আমাদের অন্তঃকরণ চতুষ্টয়। তাহলে চিত্ত দিয়ে কি হয়? এই যে ভাবনা, ইচ্ছা, ক্রিয়া এবং তার দ্বারা আমরা যে কর্ম করি, ক্রিয়মান কর্ম, যে কর্মটা আমি এখন করছি। তারপরে আছে প্রারব্ধ কর্ম, যে আমি পূর্বে কিছু করেছি, তার কর্মফল জনিত যা কিছু আমায় করতে হচ্ছে, তার প্রারব্ধ কর্ম। এবং রয়েছে বাসনা, যে কর্ম আমি করতে গিয়ে বা না করতে পেরে আমার মধ্যে অতৃপ্তি রয়েছে, আমার মধ্যে বাসনা রয়েছে, তখন সেই বাসনাটা জমাট হয়ে একটা এনার্জি হয়ে আমাদের মধ্যে রয়ে গেছে। তাহলে এই মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এই যা কিছু এই অন্তঃকরণ চতুষ্টয়ের মধ্যে এই যে ইনপুটগুলো, অর্থাৎ আমার কোন কোন কর্মের কেমন ধরনের প্রারব্ধ তৈরি হচ্ছে, তার রেকর্ডটা কোথায় থাকে, তার হিসেবটা কোথায় থাকে। আমার যে ক্রিয়মান কর্ম করছি জীবনের প্রতিটি ক্ষেত্রে, এবং ক্রিয়মান কর্মের মধ্যে আমার কর্তা বুদ্ধি কাজ করছে, আমার অহংবোধ আছে, তাহলে সেই ক্রিয়মান কর্মের যে প্রারব্ধ, সেই প্রারব্ধের রেকর্ডিং কোথায় আছে, এবং পূর্ব যে যে কর্ম আমরা করেছি পূর্ব হতে আরব্ধ যা, সেই রেকর্ডিং কোথায় আছে। এটা গভীর মানসে অবচেতনে সেই রেকর্ডিং বা সেই প্রজেক্টগুলো রয়ে গেছে। সেইখান থেকে আমাদের আগামী সংস্কার তৈরি হয়। আমরা ভাবছি তাই জন্য জন্ম নিচ্ছি, বা ইচ্ছা করছি তাই জন্য জন্ম নিচ্ছি না। আমরা যারা অচেতন মানুষ, আমাদের ক্ষেত্রে কোনো রকম সচেতন জন্ম সম্ভব নয়। তাই ভাবনা, ইচ্ছা, ক্রিয়ার দ্বারা যেভাবে জীবনের কাজ হচ্ছে, সেইভাবে কিন্তু জন্মান্তর হয় না। জন্মান্তরের পেছনেও রয়েছে ভাবনা, ইচ্ছা, কিন্তু সুপ্তভাবে। সেই সুপ্তভাবে কিছু ডেটা তৈরি হয়ে গেছে। সেই ডেটা তৈরি হয়েছে আমাদের অতৃপ্ত বাসনা, আমাদের প্রারব্ধ, আমাদের সঞ্চিত কর্ম দিয়ে। সেই ডেটা অনুযায়ী আমি কেমন ধরনের শরীর পাবো, আমার কেমন ধরনের মা বাবা হবে, আমার কেমন ধরনের জীবনের গতি প্রকৃতি হবে, আমার জীবনের মূল চরিত্রটি কেমন হবে, সেটা নির্ণয় হয়ে যায়। অর্থাৎ বলা যেতে পারে যে মূল যে ব্লু প্রিন্টটা আগামী জীবনের, সেটা তৈরি হতে আরম্ভ করে আমার পূর্ব এই যে ডেটা পয়েন্টগুলো রয়েছে তার উপরে। এইটা হচ্ছে চিত্ত নির্মাণ। তাই জন্যে এটাকে খুব সরলভাবে যাতে মানুষ বুঝতে পারে, তাই জন্যে দেখানো হয় যে শিব হচ্ছেন দণ্ডমুণ্ডের কর্তা, বা তিনি হচ্ছেন যমরাজ, শিবের একটা রূপ হচ্ছেন তিনি যমরাজ, মৃত্যুর দেবতা, এবং তার পাশে রয়েছেন চিত্রগুপ্ত, যিনি একটা
বড় খাতা নিয়ে বসে আছেন, সব হিসেব করছেন, কে কি করলো, কার ভালো হলো, কার মন্দ হলো, সমস্ত খুঁটি নাটি তার জীবনের সমস্ত কাজ কর্ম, তার মানসিকতা, তার ভাবনা চিন্তা সেখানে রেকর্ড হচ্ছে। অর্থাৎ কোনো কিছুই আনরেকর্ডেড হয় না, কোনো কিছুই হারিয়ে যায় না, সব কিছুই থেকে যায় যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের এই শরীরের মধ্যে, এই স্বল্প পরিচয়ের মধ্যে নিজের আমিকে আটকে রাখি, ততক্ষণ পর্যন্ত আমাদের রয়ে যায়, আমাদের ডেটা রয়ে যায়, আমাদের প্রিন্ট রয়ে যায়, ছাপ রয়ে যায়। সেই ছাপটা কোথায় রয়? আমাদের সচেতন মনে থাকে না, অবচেতন মনেরও আরো গভীর স্তরে, যে এক ধরনের গভীর মানস বা চিত্ত, সেই চিত্তে থাকে। যা কিছু আমরা করি, আমরা যতই ফাঁকি দেওয়ার চেষ্টা করি না কেন, আমরা যতই 50 বার তীর্থে গিয়ে আমাদের পাপ স্খলন করবার চেষ্টা করি না কেন, চিত্তে রয়ে যায়। যার জন্য সাধন ভজন করার সময় সাধক বলে চিত্তশুদ্ধির কথা, নির্মল মন এবং চিত্তশুদ্ধি। একমাত্র চিত্তশুদ্ধি হলেই তখন আমি আর এই কর্মের যে শৃঙ্খল, এর দ্বারা আবদ্ধ নই, তখনই আমি মুক্তি। সেই অবস্থা থেকে, সেই বন্ধন থেকে, সেই অজ্ঞানতা থেকে আমার তখন মুক্তি হয়। এটা হচ্ছে চিত্ত নির্মাণ। তাহলে নির্মাণটা কখন হচ্ছে? নির্মাণটা হচ্ছে, আমি আবার বলছি, যে যেমন ধরনের আমার প্রারব্ধ তৈরি হয়েছে, যেমন ধরনের আমি কর্ম করেছি, এবং যেমন যেমন অতৃপ্ত বাসনা আমার রয়েছে, সেই অনুযায়ী আমি কেমন শরীর পাব। আমার শরীরটা পুরুষ শরীর হবে না নারী শরীর হবে? আমার যে স্বভাব বা আমার যে কাজ, সেই স্বভাব এবং কাজগুলো সাধনমুখী হবে না জগৎমুখী হবে? আমার টেন্ডেন্সিটা ব্যবসার দিকে হবে না শিল্পের দিকে হবে না বিজ্ঞানের দিকে হবে? আমার মা কে হবে, আমার বাবা কে হবে? আমার ছেলেবেলাটা খুব অশান্তির হবে না শান্তির, খুব আনন্দের, খুব রোমাঞ্চকর হবে? এই সবটা নির্ভর করে আমি কি জীবনে কোনো মহাপুরুষের সাক্ষাৎ পাবো, আমার জীবনে কি গুরুলাভ হবে। এই যে প্রশ্নগুলো, এইগুলো নির্ধারিত হতে আরম্ভ করে আমার ওই চিত্তে কি রয়েছে, চিত্তে যেটা রয়েছে সে অনুযায়ী নির্মাণ হতে আরম্ভ করে আমার জীবনের কাহিনীটা। তার মানে এটা ধরে নেওয়ার কোনো দরকার নেই যে সবকিছুই পূর্ব নির্ধারিত, তা কিন্তু নয়। আমার জীবনের যোগাযোগগুলো হয়তো নির্ধারিত হয়ে যাচ্ছে তখন। পূর্ব নির্ধারিত মানে কেউ একটা উপরে গিয়ে বসে লিখে দেয়নি। পূর্ব নির্ধারিত মানে আমার প্রারব্ধ এবং আমার কর্ম এবং এই চিত্তের প্রজেক্ট অনুযায়ী আমার জীবনের যোগাযোগগুলো হচ্ছে। সে অনুযায়ী আমি সতীর্থ পাচ্ছি, সে অনুযায়ী আমি বন্ধু পাচ্ছি, সে অনুযায়ী আমি শত্রু তৈরি করছি। অকারণেই দেখছি আমার চারপাশে অনেকে আমার শত্রুতা করছে, আমার সাথে শত্রুতা করছে, হয়তো অন্যদের সাথে করে না। এই যে ঘটনাগুলো ঘটছে, এটা ওই চিত্ত থেকেই নির্মাণ হয়েছে এই মূল ব্লুপ্রিন্টটা, মূল জীবনের গল্পটা। তাই বলেই সবকিছু পূর্ব নির্ধারিত নয়। এরপর সেই ব্লুপ্রিন্টের মধ্যে প্রবেশ করে আমি কি করছি, তারপর আমার আচরণটা কেমন, তারপরে কি আমি খুব রিয়াকশন করছি, অর্থাৎ প্রতিক্রিয়া করছি, নাকি আমি ধৈর্য রাখছি, আমি শান্ত থাকছি, আমি বিশ্বাস রাখছি, আমি নিজেকে উন্নত করার চেষ্টা করছি, এটা কিন্তু আমার হাতে, নাকি আমি হাল ছেড়ে দিচ্ছি। এখানে আমার কিন্তু চয়েস রয়েছে। সুতরাং কাঠামোটা নির্ধারিত হলেও সেই কাঠামোর মধ্যে থেকে আমি কিভাবে এই জীবনের সাথে সম্পর্ক গড়ে তুলছি, সেইটা আমার হাতে। তাহলে মৃত্যুর পর যখন মানুষের জীবনে মৃত্যুর ক্ষণ আসতে আরম্ভ করে, প্রথমে আমরা শরীরের মধ্যে একটা প্রাণের একটা ইমার্জেন্সি বুঝতে পারি, যে প্রাণ শক্তি ধীরে 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 নিজেকে গুটিয়ে নিচ্ছে। অনেক সময় দেখা যায় যে পায়ে আর কোনো সাড়া নেই, পেটে আর কোনো সাড়া নেই, আস্তে 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 প্রাণ উপরের দিকে উঠছে। এবার কোথাও দিয়ে একটা বেরিয়ে যাবে প্রাণবায়ু, মুখ দিয়ে বেরিয়ে যাবে বা নাক দিয়ে বেরিয়ে যাবে বা কান দিয়ে বেরিয়ে যাবে। সাধারণ ক্ষেত্রে তাই হয়। ধীরে 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 দেখা যাবে যে তার সাথে হয়তো আমরা কথা বলার চেষ্টা করছি, সেও বলার চেষ্টা করছে, কিন্তু সে আর ভালো শুনতে পাচ্ছে না।
তার কানের কাছে এসে চিৎকার করলেও তার মনে হচ্ছে অনেক দূর থেকে কে যেন কি একটা তাকে বলার চেষ্টা করছে। অর্থাৎ প্রাণবায়ু যত নিজেকে আস্তে 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 গুটিয়ে যাচ্ছে এবং ধীরে 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 আমাদের শরীর অন্তিম মুহূর্তে যেন অপেক্ষা করছে, তখন আমাদের এই সমস্ত সংস্কার আজই যা কিছু আমাদের মন, বুদ্ধি, চিত্ত, অহংকারে যে যে চতুষ্টয়, সেটা সবটা গিয়ে প্রসুপ্ত হতে আরম্ভ করে চিত্তে। সবটা ডেটাটা, শুধু আমার জীবন কাহিনীটা নয়, ডেটাটা যা কিছু বাকি রয়ে যাচ্ছে, যেগুলো এখনো পেন্ডিং আছে, যেগুলো সামনে করতে হবে, সেইটা মিলিয়ে একটা বীজ আকারে বলতে পারা যায়। এটা কোনো স্থূল বীজ নয়, একটা খুব সূক্ষ্ম বীজ আকারে সেটা চিত্তের মধ্যে প্রসুপ্ত হচ্ছে। তারপর যখন প্রাণবায়ু বেরিয়ে গেল এবং সূক্ষ্ম শরীর যখন আলাদা হয়ে গেল স্থূল শরীর থেকে, তখন এই চিত্তের ভেতরের যে ওই বীজ, তার একটা এনার্জি ফিল্ড, সেই অনুযায়ী সে ঘুরতে আরম্ভ করে তার প্রিয় প্রিয় বিষয়ের চারপাশে। প্রিয় বিষয় কোনো মানুষ হতে পারে, কোনো সম্পর্ক হতে পারে, এমনি কোনো বিষয় হতে পারে, এমনি কোনো আবেগ হতে পারে, সেন্টিমেন্ট হতে পারে, যাই হোক না কেন, ধীরে 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 যখন ক্ষেত্র তৈরি হতে আরম্ভ করলো, অর্থাৎ তার জন্মের ক্ষেত্র, যেখানে তার জন্ম হতে পারে। সাধারণত সে বারবার জন্ম নেবার চেষ্টা করছে, যেহেতু তার মধ্যে অনেক বাসনা আছে, অনেক ইচ্ছা আছে, অনেক প্রজেক্ট আছে। কিন্তু তখনই তার জন্ম সম্ভব হবে যখন তার অনুকূল ক্ষেত্র সে পাবে, তেমন ধরনের মা, তেমন ধরনের পরিবেশ, তেমন ধরনের বাবা সে যখন পাবে। এগুলো নির্ধারিত হয় কার্যকারণের দ্বারা, কি আমরা বলি সাধারণত মহামায়া বা মা জগদম্বা। এটা মায়ের সংসার, এটা মা ঠিক করে দিচ্ছেন যে কি হচ্ছে, কার কখন কোথায় কিভাবে কেন জন্ম হচ্ছে। তাহলে সেই ভেতরে সেই থাকা সেই বীজ থেকে যেমন একটা গাছ হয়, তেমনি সেই বীজ থেকে একদিন জীবন হবে। সেই বীজটা চিত্তের মধ্যে প্রসুপ্ত থাকে, আবার পরে আবার সেটা বীজ হয়েই আসে, শুক্র হয়েই আসে, করে নিষিক্ত হয়। তখনই মা গর্ভাধান হয় মায়ের মধ্যে, আর তখনই জন্মের আবার নতুন কাহিনী তখন শুরু হয়ে যায়। এটাই হচ্ছে মূল বিষয়। আশা করি চিত্ত নির্মাণ ব্যাপারটা বোঝা গেল। হ্যাঁ উমেশ। খুব সুন্দর মহারাজ, আমরা শুনলাম এই মীমাংসা। ঝুমা চ্যাটার্জি আপনাকে জিজ্ঞেস করেছিলেন ভাবনা, ইচ্ছা, ক্রিয়া নিয়ে। আপনি বলেছেন যে উনি যেভাবে বলেছেন ঠিকই 3 পর্যায়ে হয়, কিন্তু আপনি তার ক্রমটা বুঝিয়েছেন আমাদের প্রথমে, যে প্রথমে ভাবনায় সেইটা থাকে, তারপরে বুদ্ধি, ইচ্ছা এবং ক্রিয়া। সেই ক্রিয়ায় শরীর এবং সেটাই স্থূল রূপে আমরা মনে করি। চিত্তকে আপনি বলেছেন আগেও আমাদের এই আলোচনার প্ল্যাটফর্মে আপনি জানিয়েছেন মাইন্ড স্টাফ, গভীর মানুষ। আজকে এই শব্দটা আমাদের খুব ভালো লাগলো, গভীর মানুষ। এবং সচেতন মন সেখানে যেতে পারে না বা ছুতে পারে না, একটা অবচেতনে থাকে। আমাদের যে অন্তঃকরণ চতুষ্টয় আছে, অর্থাৎ মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, সেই সবটা নিয়েই তৈরি হয়। এখন চিত্ত কি, চিত্তে কি হয় আপনি বলছেন যে আমরা যে কাজ করছি, মানে ক্রিয়মান কর্ম করছি, বা আমরা পূর্ব জন্মের যে প্রারব্ধ কর্ম এখন বহন করছি, বা যেটা কর্মফল বা যে বাসনা রয়েছে, সেই বাসনা দিয়ে আমরা কিছু করতে চাইছি বা হতে চাইছি, সবটা নিয়েই চিত্ত নির্মাণ হয়। অর্থাৎ কোন কোন কর্মের কেমন প্রারব্ধ, তার রেকর্ডটা যেমন থেকে যায়, ক্রিয়মান কর্মের রেকর্ড বা তার পূর্বের রেকর্ড, সমস্ত কিছুই অবচেতনে গভীর মানুষে থেকে যায়। সেইখান থেকে আস্তে আস্তে সংস্কার তৈরি হয় এবং পূর্বের কর্মের ডেটা অনুযায়ী আমার বর্তমান জীবন তৈরি হচ্ছে। তাকেই আপনি সহজ ভাষায় আমাদের বুঝিয়েছেন চিত্ত নির্মাণ। এখন এটা একটা রূপক আছে, সেই রূপকটা আপনি পুনরায় তুলে ধরেছেন যে শিব দণ্ডমুণ্ডের কর্তা, তিনি বসে আছেন কৈলাসে, যমরাজ আছেন, চিত্রগুপ্ত সবকিছু লিখে যাচ্ছে। অর্থাৎ কোনো কিছুই আনরেকর্ডেড নয়, সমস্ত কিছু রেকর্ড হয়ে থাকছে এবং অবচেতনে গভীরে ছাপ থাকে, তাই এটি চিত্ত। আমরা সাধন ভজন যখন করি তখন চিত্ত শুদ্ধির কাজ হয় এবং চিত্ত শুদ্ধি থেকেই আমরা কর্মবন্ধন থেকে, পূর্বপূর্ব কর্মের যে বন্ধন, তার থেকে মুক্তি পেতে পারি। নির্মাণ কখন হচ্ছে আপনি আবার সহজ ভাষায় বুঝিয়েছেন, যখন প্রারব্ধ তৈরি হয়েছে, কোন কর্ম অনুযায়ী সেই অনুযায়ী কেমন শরীর পাবো সেগুলো সমস্ত ঠিক হয়েছে,
আমার স্বভাব কাজ সাধনমুখী না জগৎমুখী হবে সেটা ঠিক হয়েছে, আমার প্রবণতা শিল্পের দিকে না ব্যবসার দিকে সেটা ঠিক হয়েছে, আমি ছেলেবেলায় আমার বন্ধু কেমন হবে, সেই বন্ধু প্রাণোজ্জ্বল হবে না কেমন হবে সেটা ঠিক হয়েছে, আমার সঙ্গে কোনো মহাপুরুষের সান্নিধ্য হবে কিনা, অর্থাৎ আমার বাবা মা কি হবে, সবটাই ঠিক হয়। কিন্তু আপনি বলছেন যে সব পূর্ব নির্ধারিত নয়, আমার যোগাযোগটা হয়তো পূর্ব নির্ধারিত, কিন্তু তার সঙ্গে আমার যা আচরণ, আমি কিভাবে সেটা নেব, আমি বিভিন্ন মুহূর্তে ধৈর্য রাখতে পারছি কিনা, আমি হাল ছেড়ে দিচ্ছি কিনা, আমি বিশ্বাস রাখতে পারছি না, সেইখানেই একটা নতুন ভাবে আবার জীবনের জয়যাত্রা শুরু হয়। আপনি শেষ মুহূর্তটা বিশ্লেষণ করেছেন এইভাবে যে আমাদের হয়তো প্রাণ শক্তি বেরিয়ে যাচ্ছে, একদম শেষ মুহূর্ত, তখন কেউ চিৎকার করলেও কানের কাছে গিয়ে কথা বললেও শুনতে পাচ্ছে না, এই সময় অন্তঃকরণ চতুষ্টয় প্রসুপ্ত হয়ে তারপর একটা চিত্ত নির্মাণ হবে এবং বীজ আকারে সেটা থাকে। মৃত্যুর পর চিত্তের সেই বীজ প্রিয় বিষয়গুলো যেটা তার বাসনা ছিল তার পাশে ঘোরে এবং সেই ক্ষেত্রে অনুকূল ক্ষেত্র পেলে সেইখানে সে জন্ম হওয়ার সুযোগ পায়। মা জগদম্বা ঠিক করে দেন যে কোথায় তার জন্ম হবে এবং মা সেই বীজকে ধারণ করেন। এইভাবে চিত্ত নির্মাণ হয়। এই বিষয়টি আপনি ঝুমা চ্যাটার্জির জাল জিজ্ঞাসা তার ভিত্তিতে আজকে করলেন। নববর্ষের প্রথমে আপনাকে প্রণাম জানাই। এরপরে জিজ্ঞাসা মৌসুমী করবে। মৌসুমীকে এখনো দেখা যাচ্ছে না। হ্যাঁ উমেশদা, পরবর্তী জিজ্ঞাসু হলেন ঝুমা বর্মন। উনি লিখেছেন, গুরুজি, জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে, এর অর্থ কি? হ্যাঁ, এর অর্থ বলার আগে এই এক সেকেন্ড, একটা মন্তব্য এসেছে, সেটা একটু কথা বলে নি। পল ধীমান সে লিখেছে, জ্ঞান সমুদ্রের পাশে মুক্ত বাতাস, আমি বারংবার জন্মাতে চাই, মুক্তি চাই না। বেশ, খুব ভালো কথা, সেটা একটা ভাব। আর এখানে মুক্তি বলতে যে সবসময় জন্ম মৃত্যু থেকে মুক্তি সবাই সে কথা বলে তা না। মুক্তি মানে অজ্ঞানতা থেকে মুক্তি, মুক্তি মানে অহংকার থেকে মুক্তি, মুক্তি মানে বিমর্ষতা থেকে, ভয় থেকে, ক্রমাগত যে মৃত্যু নিয়ে আমাদের ভয়, তার থেকে মুক্তি। একমাত্র জ্ঞানই এই মুক্তিপথ দেখাতে পারে। সুতরাং জন্ম মৃত্যু চাই না, বা আবার বারংবার জন্মাতে চাই, মুক্তি চাই না, কোনো চাই না পারে ওঠো। আমি কি চাই বা না চাই সেটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। নিজেকে, তোমার নিজের চাহিদা, নিজের ইচ্ছা, নিজের অনিচ্ছাকে খুব বেশি গুরুত্ব দিও না। জীবনে অনেক কিছুই তোমার আমার ইচ্ছা এবং অনিচ্ছার বাইরেই হচ্ছে। তুমি জন্ম মৃত্যু চেয়েছিলে কি না চাওনি, হ্যাঁ, তাই জন্য তো পৃথিবীর সৃষ্টি হয়েছিল কি হয়নি, সূর্য তোমার ইচ্ছা অনিচ্ছা অনুযায়ী উঠছে কি উঠছে না, বাতাস তোমার ইচ্ছা অনিচ্ছা অনুযায়ী বইছে কি বইছে না, খাদ্য তোমার ইচ্ছা অনিচ্ছা অনুযায়ী উৎপন্ন হচ্ছে কি হচ্ছে না। তুমি ভেবে দেখতে গেলে তুমি বুঝতে পারবে যে তোমার ইচ্ছা অনিচ্ছার খুব একটা কিছু যায় আসে না কোনো কিছু। অতএব নিজেকে অতটা গুরুত্ব দিও না। তোমার ইচ্ছা বা তোমার অনিচ্ছা কোনোটাই ভাবতে হবে না। যতক্ষণ পর্যন্ত ইচ্ছা আছে নিজের মধ্যে, ততক্ষণ পর্যন্ত ইচ্ছাটা ঈশ্বরকে জানতে চাই, জীবনের সত্যকে জানতে চাই, জীবনের পরম যে পরমার্থ, সেই পরমার্থ সাধন করতে চাই, চেষ্টা করতে চাই, আরো সুন্দর, আরো সত্যের দিকে এগোতে চাই, আমার মধ্যে যে সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনাকে জাগাতে চাই। এই রকম চাওয়া নিয়ে এগো প্রকৃত সাধক। সেইভাবে ভাবে জন্ম মৃত্যু বা জন্মান্তর ইত্যাদি নিয়ে খুব বেশি সে মাথা ঘামায় না। একটাই বিষয় কাজ করে, যেটা একটু আগে বললাম, যে মানুষ জন্ম মৃত্যু জানতে চায় বা জন্ম মৃত্যুর রহস্য জানতে চায় মৃত্যুকে বোঝার জন্য। কারণ একবার যদি আমরা মৃত্যুকে বুঝতে পারি তাহলে আমাদের মৃত্যু ভয় কেটে যায়। আর যখন মৃত্যু ভয় কেটে যায় তখন আমাদের জীবনে খুব পরিবর্তন হয়ে যায়। যখন আমাদের জীবন থেকে ওই মৃত্যু ভয়টা সরে যায়, মৃত্যু আছে কিন্তু মৃত্যু ভয় নেই, সঙ্গে সঙ্গে দ্য কোয়ালিটি অফ আওয়ার লাইফ, আমরা যে জীবনটা যাপন করছি, যেভাবে যাপন করছি, সেটা সঙ্গে সঙ্গে পাল্টে যায়। তখন আমাদের মধ্যে একটা বড় হৃদয় আসতে আরম্ভ করে। তখন আমরা আরো বেশি এই প্রকৃতির মধ্যে মানুষ, পশু, পাখি সবার সুখ দুঃখে আরো বেশি করে অংশগ্রহণ করতে পারি, অংশীদার হতে পারি, সমব্যথী হতে পারি।
আমাদের চেতনা আরো সত্যে প্রতিষ্ঠিত হয়, আমরা আরো অনাপসী হই, আমরা কোথায় কোথায় সবসময় কম্প্রোমাইজ আর করতে পারি না, করি না, কারণ আমাদের তখন আর ভয় নেই, আর আমাদের হেরে যাওয়ার ভয় নেই, আর আমাদের হারিয়ে যাওয়ার ভয়টা নেই। তাই জন্যে ওই একটা কারণেই মানুষ মুক্তি যারা খুঁজছে, তারা যখন যখন কেউ সাধারণত মুক্তির কথা বলে, অনেক হয়েছে আর বাঁচতে চাই না, এবার মুক্তি চাই, এগুলো এক এক ধরনের হতাশা থেকে বলে, এক ধরনের ক্লান্তি থেকে বলে, বাসনা মিটলো না বলে বলে, সমস্ত কিছু আনন্দ টানন্দ চরিতার্থ হলো না বলে বলে। একটা মুক্তি চাই মানে হচ্ছে এই জন্মটা আর আমি চাইছি না, তখন আমি একটা বেটার জন্ম চাইছি, বা আমি দারিদ্র চাইছি না, আমি সমৃদ্ধি চাইছি, বা আমি আইবুড়ো থাকতে চাইছি না, আমি বিবাহিত হতে চাইছি। নানা রকম মানুষের ভেতরে ভেতরে মুক্তির সংজ্ঞা রয়েছে। মুখে মুক্তির কথা বলছে বটে, ভাব দেখাচ্ছে যেন খুব আর কি আধ্যাত্মিক কথা বলছে, কিন্তু আসলে মানুষ প্রেজেন্ট অবস্থা থেকে আরেকটা অবস্থায় যেতে চাইছে। এক ধরনের জেলখানার মধ্যে সে আছে বলে নিজেকে মনে করছে, সেই জেলখানা থেকে সে বেরোতে চাইছে। সাধারণত মুক্তি বলতে তাই হয়। কিন্তু প্রকৃত সাধক মৃত্যুকে জানতে চায়। মৃত্যুকে জানতে চায় বলতে, মৃত্যুতেই আমাদের অস্তিত্ব শেষ হয়ে যায়, নাকি তারপরেও একটা অস্তিত্ব থাকে, এবং তারপর সেই অস্তিত্বর কি হয়। একবার যখন সেই বিষয়টা স্পষ্ট হয়ে যায় যে এই শরীর নামক এই অস্তিত্বটাই আমার সর্বস্ব নয়, এটা আমার সামান্যতম সংক্ষিপ্ততম একটা প্রকাশ মাত্র, তখনই তার সমস্ত ভয়, সমস্ত বাধা, সমস্ত গ্লানি, সমস্ত সংশয় কেটে যায়। তখন এক অর্থে সে কিন্তু মুক্ত হয়ে যায়, আরো বেশি করে এই জীবনকে তখন সে ভালোবাসতে পারে। হ্যাঁ, এই একটা জিজ্ঞাসা ছিল। এবার যে মৌসুমী, তুমি যে জিজ্ঞাসাটার কথা তুমি বলছো, সেটা ঝুমা বর্মনের জিজ্ঞাসা, যে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে এর অর্থ কি। প্রথম আলোচনার পরিপ্রেক্ষিতে যেটা পূর্ব নির্ধারিত বলছিলাম, এটা কিছুটা সেই রকম। অর্থাৎ আমরা মনে মনে ভাবি বা মুখে বলি যে আমরা অনেক কিছু করছি। ধরা যাক মৃত্যুর কথাতে যখন আমরা আছি, ঠিক সময় ডাক্তারকে ফোন করলাম, একদম ডাক্তার সঙ্গে সঙ্গে ঠিক সময় ইঞ্জেকশনটা দিলেন, ব্যাস বেঁচে গেলাম, ডাক্তার যেন ধন্বন্তরী, যিনি ভগবান, তিনি আমাকে বাঁচিয়ে দিলেন। তার মানে যেন মৃত্যুটা আমি জয় করলাম, অ্যাভয়েড করলাম। এবারে যারা এই জীবনের রহস্য জানে তারা বলবে, তোমার বাপু আরো আয়ু ছিল, তাই ঠিক সময় ডাক্তারকে পাওয়া, ঠিক সময় ঠিক ইঞ্জেকশনটা পড়া, এটা হলো। তোমার বাবু আরো 5টা বছর বা আরো 2টো বছর বা 10টা বছর তোমার আয়ুটা আছে বলে এই যোগাযোগটা হলো। যদি না থাকতো, তা তুমি হয়তো পৃথিবীর সবচেয়ে বড় লোক, তোমার নিজেরই হয়তো 4টে হাসপাতাল আছে, 500টা ডাক্তার হয়তো তোমার কেনা, কিন্তু ঠিক সময়ে ঠিক ওষুধ, ঠিক ইঞ্জেকশন, ঠিক ডাক্তার তোমার কপালে জুটতো না। হয়তো টিম অফ ডাক্তাররা তোমাকে পরীক্ষা করছেন, এবং ঘন্টায় ঘন্টায় তাদের কনফারেন্স বা মিটিং হচ্ছে তোমাকে বাঁচানোর জন্য, তাও ডাক্তাররা কিছু ভুল করবেন, কারণ তোমার যাওয়ার সময় হয়ে গেছে। এই অর্থে বলা হয় যে মৃত্যু, যেই মুহূর্তে তোমার জন্ম হলো সেই মুহূর্তেই তোমার মৃত্যু নির্ধারিত হলো। এটা শুধুমাত্র একটা মানুষের ক্ষেত্রে শুধু নয়, যে কোনো, যে সময় একটা সভ্যতার পতন হলো, সেই সময়তেই সেই সভ্যতার পতনটাও নির্ধারিত হয়ে গেল। একটা সবকিছু টাইম আছে, কারণ যা কিছু হলো, পতন বলো, জন্ম বলো, নতুন সূচনা বলো, সেটা কোথায় হলো? টাইমে হলো, একটা নির্দিষ্ট দিনে হলো, এক নির্দিষ্ট মুহূর্তে হলো, স্থান কাল পাত্রে হলো। যখনই স্থান কাল পাত্রে কিছু একটা হলো, তখনই তার একটা আয়ু নির্ধারিত হয়ে গেল। এটা খারাপ বা ভালো কিছু নয়, এটাই জগৎ, এটা জীবন। এমনকি যখনই ব্রহ্মাণ্ডটা সৃষ্টি হলো, সেই বিগ ব্যাং দিয়েই যদি সৃষ্টি হয়ে থাকে, সঙ্গে সঙ্গে সেই ব্রহ্মাণ্ড একদিন শেষ হওয়ার টাইমটাও নির্ধারিত হয়ে গেল। এটা সমস্ত ক্ষেত্রে, যেদিন যে মুহূর্তে একটা দেশ স্বাধীন হলো, সেই মুহূর্তে সেই দেশটারও একটা প্রারব্ধ তৈরি হয়ে গেল, একটা আয়ু তৈরি হয়ে গেল। একটা সময় আসবে যখন সেই দেশটা হয়তো আর থাকবে না।
হয়তো সেই জাতি মানুষজন অন্য কিছুর সাথে মার্জ করে যাবে, একাকার হয়ে যাবে। এটা ইতিহাসে বহুবার এমন হয়েছে। তাই জন্য জন্ম হলো মানেই, মাতৃগর্ভে কনসেপশন হলো মানেই একটা নির্দিষ্ট টাইমের পর 100 বছর হতে পারে, 90 বছর হতে পারে, 80 বছর হতে পারে, 30 বছর হতে পারে, সেটা তার ব্যক্তিগত প্রারব্ধ অনুযায়ী তার মৃত্যুটা কিন্তু নির্দিষ্ট হয়ে গেল। কেউ হয়তো ভাবে যে সাধু মহাত্মা অনেকে দেখছি প্রায় 100 বছর বাঁচছেন, এই মঠ মিশনের সমস্ত বৃদ্ধ প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, এরা সবাই, এদের খুব উন্নত লাইফস্টাইল, এরা খুব মানে সুস্থ জীবনযাপন করেন, আনন্দে থাকেন, ঈশ্বর চিন্তা করেন। এইগুলো জানবে ওদের সেই দীর্ঘ আয়ুর প্রারব্ধের সাথে যুক্ত, যে তারা তাদের যে দীর্ঘদিন বাঁচতে হবে এটা তাদের প্রারব্ধ, এবং তার সাথে যুক্ত তাদের এই লাইফস্টাইল। লাইফস্টাইল তাদের সহায়ক হয়েছে। ওই একই লাইফস্টাইলে হয়তো আরেকজন অনেক অল্প বয়সে মারা গেছে। দেখা যাবে হয়তো আপনি আমি আমরা দুজনেই 30 বছর বয়সে ঠিক করলাম যে আমরা এখন থেকে খুবই পরিমিত ভোজন করব, প্রতিদিন 8 ঘন্টা করে ঘুমোবো, একদম সুস্থ জীবন, ব্যায়াম করব, যোগাসন করব, ভোরবেলা ঘুম থেকে উঠে গঙ্গা স্নান করব। দেখা গেল আপনি ওই জীবনটা যাপন করতে করতে আপনার 90 পেরিয়ে গেল, আর আমি হয়তো 30-এ শুরু করে 42-এই মারা গেলাম, ওই একই জীবন যাপন করে করে। তাই জন্যে বলা হচ্ছে যে এইগুলো আমাদের হাতে নেই। জন্ম কখন হচ্ছে, কার কাছে হচ্ছে, কিভাবে হচ্ছে, এই 3 বিধাতা নিয়ে এটা সহজভাবে মানুষের জন্য বলা হয়েছে, যাতে মানুষ সহজভাবে বুঝতে পারে যে ভগবান এগুলো ঠিক করছেন। কিন্তু এই 3 ওই যেটা আমি একটু আগেই বলছিলাম, এগুলো কর্মের যে সাইকেল, যেটাকে কার্মিক সাইকেল বলা হয় বা কর্মপ্রবাহ বলা হয়, সেই কর্মপ্রবাহ অনুযায়ী নির্ধারিত হয়। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, যেমন বিবাহ, লোকে হয়তো 20, 21, 22 বছর বয়সেই বলতে আরম্ভ করে যে ছেলে হোক বা মেয়ে হোক, আমি বিবাহ করব না, ঠিক করেছে বিবাহ করব না, আমি জীবনে এই করব, তাই করব, সেই করব। এবার তার হয়তো প্রারব্ধ অনুযায়ী বা নির্দিষ্ট পূর্ব নির্ধারিত তার জীবন অনুযায়ী তার বিবাহ আছে। শুধু বিবাহ আছে নাই, তার স্বভাবে রয়েছে, সংস্কারে রয়েছে। এবং বিবাহিত জীবন বা গার্হস্থ্য জীবন তার পক্ষে হয়তো কল্যাণকর, তার পক্ষে শুভ, কত কিছু তার সাথে যুক্ত হয়ে আছে। দেখো, সেই বিবাহে হয়তো 1 বা একাধিক সন্তান আসবে, সেটাও নির্ধারিত হয়ে আছে। এবার যখনই সে নিজে নিজে একটা জোর করতে আরম্ভ করছে যে আমি বিবাহ করব না, সেই প্রসেসটাকে শুধু একটু দেরি করিয়ে দিচ্ছে। এই প্রসেস দেরি করিয়ে দিচ্ছে না, সেই প্রসেসটা বিকৃত হতে আরম্ভ করবে। ফাইনালি সে হয়তো গায়ের জোরে বিয়ে করব না বলে করলো না, কিন্তু সে একটা বেশি বয়সে গিয়ে এমন একটা সম্পর্কে জড়িয়ে যাবে যেটা বিবাহেরই প্রায় সমতুল্য। বিবাহ মানে শুধু একটা অনুষ্ঠান নয়, একটা শুধু আগুন জ্বালিয়ে পুরোহিত ডেকে যে একটা অনুষ্ঠান তবেই সেটা বিবাহ, তা কিন্তু নয়। বিবাহ মানে একটা দাম্পত্য জীবন, বিবাহ মানে একটা মানসিক এনগেজমেন্ট, একটা ইমোশনাল একটা গাঁটছড়া। সুতরাং আলাদা করে বিবাহ সে করলো কি করলো না আনুষ্ঠানিকভাবে সেটা বড় কথা নয়, সে অনেক কিছুর মধ্যে জড়িয়ে গেল, এবং তার যে ভালো মানে সম্ভাবনাটা ছিল, ঠিক সময় বিবাহটা করলো, ঠিক সময় সন্তান হলো, সেই সন্তানদের একটা গতি প্রকৃতি অনুযায়ী তাদের জীবনটা প্রবাহিত হলো, এই সবটা কিন্তু এখনো আছে তার পেন্ডিং। অথচ জোর জবরদস্তি করতে পারে, তাকে কিছুটা চয়েস এই জীবন বা মহামায়া দিয়ে রেখেছে, কিন্তু তাতে তার নিজের চলার পথটাকে সে আরো বেশি জটিল করে ফেলবে, খুব জটিল করে ফেলবে। এই জন্যে নিজস্ব যদি কোনো একটা আদর্শ থাকে যে আমি এই আদর্শের জন্য, এবং যদি সত্যিই সে বুঝতে পারে, যদি সত্যিই সে অন্তর্মুখী হয়ে সে বুঝতে পারে যে না, বিবাহ আমার জন্য শুভ হবে না, আমি ঠিক একটা গার্হস্থ্য জীবনের পক্ষে উপযুক্ত মানুষ নই,
এর যদি মনে হয়, বা যদি বুঝতে না পারে, তার মধ্যে ডাউট থাকে, তখন সে যদি কোনো গুরুর কাছে যায়, কোনো পথপ্রদর্শকের কাছে যায়, যার কাছে সে সাধনা শিখছে, এবং সে গুরুর পরামর্শ নেয় যে আমার এরকম মনে হচ্ছে, আমি কি করব, তাহলে সদ্গুরু তখন সে যদি স্যারেন্ডার করে, তো সদ্গুরু তাকে সঠিক পথ দেখান যে ঠিক আছে, বিবাহ না করলেই তোমার পক্ষে ভালো, তুমি এইভাবে তোমার জীবনটাকে যাপন করো, এগিয়ে চলো তোমার সাধনার পথে। অথবা কাউকে হয়তো বলছেন যে না, তোমার এখন এই কথাটা মনে হচ্ছে, কিন্তু বিবাহ করো, বিবাহের মধ্যে দিয়েই তোমার সাধনা হবে, এবং তোমার মতন ছেলে বা তোমার মতন মেয়ের হাত ধরে জগতে উন্নত সন্তান আসবে। এই বিবাহটা যে পূর্ব নির্ধারিত বা বিধাতা নিয়ে, এটা কিভাবে হয়েছে? এইটাও গত পূর্ব জন্মের তার যে সংস্কার, তার যে কর্ম, সে অনুযায়ী নির্ধারিত হয়েছে। যার সাথে তার বিবাহ হবে, সেইটা কিভাবে নির্ধারিত হয়েছে? যার সাথে তার বিবাহ হবে, তার সাথে তার হয়তো নিশ্চয়ই পূর্ব জন্মে যোগাযোগ হয়েছিল, এবং সেই যোগাযোগ যে একই ধরনের সম্পর্কের মধ্যে দিয়ে হবে তারও কোনো মানে নেই। বিভিন্নভাবে, বন্ধুভাবে হয়ে থাকতে পারে, ভাই বোন ভাবে হয়ে থাকতে পারে, মাতা পিতা ভাবে হয়ে থাকতে পারে, নানাভাবে সেই সম্পর্ক হয়ে থাকতে পারে। মোট কথা, আরেকটি আইডেন্টিটি, যার সাথে এই আইডেন্টিটির একটা গভীর যোগ আছে, এবং এই গভীর যোগের পরিণতি কি? এই গভীর যোগের পরিণতি হচ্ছে উভয়েরই নিজের নিজের পথে উদ্বর্তন, তার নিজের নিজের পথে এগিয়ে যাওয়া। কোথায় এগিয়ে যাওয়া? নিজ নিজ পূর্ণতার দিকে এগিয়ে যাওয়া। তার জন্য কি করতে হবে? তাই প্রত্যেকটা সম্পর্ক তার জীবনে একটা সাধনার অঙ্গ, যতক্ষণ না পর্যন্ত সে পূর্ণতায় প্রতিষ্ঠিত হচ্ছে। তাহলে একে অপরকে নিয়ে যতক্ষণ পর্যন্ত আমাদের কিছু একটা তৃষ্ণা রয়েছে, যতক্ষণ পর্যন্ত একে অপরকে নিয়ে আমাদের কিছু একটা ভূমিকা রয়েছে, ততক্ষণ পর্যন্ত আমরা একে অপরের কাছাকাছি আসব। বন্ধু রূপে হতে পারে, ভাই বোন রূপে হতে পারে, স্বামী স্ত্রী রূপে হতে পারে, প্রেমিক প্রেমিকা রূপে হতে পারে, পিতামাতা রূপে হতে পারে, ততক্ষণ পর্যন্ত আসবো। কিন্তু কোনো মালিকানা নেই এখানে। যতদিন পর্যন্ত দরকার, এই দরকারটা কে বুঝছে? জীবন বুঝছে, মহামায়া বুঝছে, জগদম্বা বুঝছে। আমাদের বোঝার কোনো দায় নেই, আমাদের বোঝার ক্ষমতার বাইরে এটা। তবে যেই সেই এখানে দরকার মিটে যাওয়া বললে ভুল হবে, যখনই একে অপরকে নিয়ে যতটুকু আমরা পুষ্ট হওয়ার হয়েছি, তখন এবার আমরা নিজের নিজের পথে আবার এগিয়ে যাব, আবার নূতন নূতন সম্পর্কের দিকে। তাই সেখানে গুরুর সাথে একটা সম্পর্ক, বা গুরু ভাই, গুরু বোন, এদের সাথেও সম্পর্ক। কেন? পূর্ণতার জন্য। এইভাবে আমাদের এই প্রারব্ধগুলো নির্মিত হয়, এবং শুধু প্রারব্ধ মানে শুধুমাত্র ব্যক্তিগত একটা প্রারব্ধ, ব্যক্তিগত যারা একটা পানিশমেন্টের মতো নয়। ফাইনালি কিন্তু আমাদের জীবনে যাই ঘটুক না কেন, সুখ দুঃখ, ভালো মন্দ, কষ্ট বেদনা, আনন্দ রোমাঞ্চ, আস্বাদন, যাই ঘটুক না কেন, শেষ পর্যন্ত কিন্তু তা আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে সত্যের দিকে। তাই বলা হয় তিনি যা করেন মঙ্গলের জন্য করেন। যখন খুব নারকীয় কষ্ট পাচ্ছি, জানতে হবে তার মধ্যে কিছু একটা মঙ্গল নিহিত আছে। আমি একটা অবস্থা থেকে এবার বেরিয়ে আসব। আমার নিজেরই হাতে গড়া কিছু একটা আমি করেছি, যার জন্য আজকে আমাকে এই প্রচন্ড দাবদাহের মধ্যে হয়তো থাকতে হচ্ছে, কিন্তু একদিনের থেকে যাতে আমি বেরিয়ে আসতে পারি, মুক্ত হতে পারি, তাই জন্য আমাকে এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। কেন? কারণ এটাই জীবনের ক্রম। এটা শুধু আমার ক্ষেত্রে পার্টিকুলার কারোর একটা কৃপা দৃষ্টি বা দেশ দৃষ্টি বা বিদ্বেষ দৃষ্টি নেই। এটাই জীবনের ক্রম, যে সমস্ত রকম অভিজ্ঞতাগুলো আমাদের জীবনে আমরা সঞ্চয় করি নিজেকে জানার জন্য, নিজের পূর্ণতার জন্য। এই অর্থে বলা হয় জন্ম, মৃত্যু, বিয়ে, এই তিন বিধাতা নিয়ে, বা অর্থাৎ এগুলো সাধারণত পূর্ব নির্ধারিত থাকে। জন্মটা কেন হলো আমি সেটা আগেই বলেছি, চিত্ত নির্মাণ হয়েছে। তারপর কিন্তু আর
শুনে মনে হবে যেন আমি সিলেক্ট করছি, কোনো কিছু আমি সিলেক্ট করছি না, কোনো কিছু আমি সিলেক্ট করছি না, সিলেক্ট হচ্ছে। এবার কোনো কোনো ক্ষেত্রে যখন আমরা যত জ্ঞানের পথে এগোবো, আস্তে 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 মানুষের চেতনা ধীরে 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 এগিয়ে যাচ্ছে, আরো উন্নতির দিকে যাচ্ছে, মানুষ আরো বুঝতে পারছে আধ্যাত্মিক রহস্য, যোগ বিজ্ঞান, এবং সেই যত যোগ বিজ্ঞান মানুষ বুঝতে পারবে, তত যেটা হবে আমাদের জীবনের গতি প্রকৃতি আমরা নিয়ন্ত্রণ করতে পারবো কিছুটা। অর্থাৎ এমন এমন সাধকদের কথা আমরা জানি, এরা খুব বিরল নয়, বেশ সংখ্যায় অনেক। বৌদ্ধদের মধ্যে এগুলো খুব প্রচলিত আছে, লামা যারা বিশেষ বিশেষ ক্ষেত্রে, যে তারা মৃত্যুর আগে বুঝতে পারেন তাদের মৃত্যু হবে, মৃত্যুর সময় তারা সজ্ঞানে থাকেন, এবং আগামীতে কোথায় জন্ম হতে পারে সেটাও তারা আন্দাজ করতে পারেন। অনেক সময় তারা যদি খুব পাওয়ারফুল যোগী হন, সেটা তারা ঠিক করে নেন যে অমুক পরিবারে আসবো এবার আমি, এবং সেটা কোনো ব্যক্তিগত কিছু বাসনা মেটানোর জন্য নয়, কিছু কাজ তার অপূর্ণ রয়েছে, সেই কাজগুলো পূর্ণ করবার জন্য তার ইঙ্গিত তিনি দিয়ে যান যে তিনি অমুক জায়গায় এরকম একটা পরিবেশে এরকম একটা মা বাবা পরিবারে আসতে পারেন, তোমরা এইভাবে এইভাবে খুঁজো আমাকে, এরকম ইঙ্গিত দিয়ে যান। তার মানে কি, তিনি অনেকটাই আর এই তিন বিধাতাকে নিয়ে এর পারে, অর্থাৎ তিনি নিজেই কিছুটা নিজের জীবনের বিধাতা হয়ে উঠছেন, এটা যোগের শক্তিতে। আমরা অজ্ঞানে আছি বলে এটা আমরা করতে পারি না। আমরা যত সজ্ঞান হয়ে উঠবো তত কিন্তু আমরা স্থূল শরীরের মৃত্যু, সূক্ষ্ম অবস্থা, সূক্ষ্ম থেকে একদম সেই পিতা শুক্র হওয়া, সেখান থেকে গর্ভস্থ হওয়া, সবটার প্রসেসটা কিন্তু আমরা দোষটা থাকতে পারবো। ইনফ্যাক্ট এটাই চিত্তের কাজ। চিত্তের কাজ হচ্ছে অ্যাওয়ারনেস, আমি, এই যে আমি অ্যাওয়ারনেস। সাধারণত কিন্তু আমাদের আমি অ্যাওয়ারনেস কম থাকে, আমার অ্যাওয়ারনেস বেশি থাকে। অর্থাৎ আমার শরীর খারাপ হয়েছে, কিন্তু আমি কেমন আছি আমরা জিজ্ঞাসা করি না। আমার মনটা বড় বিষাদগ্রস্ত, ভালো নেই, মনটা ডাউন হয়েছে, কিন্তু আমি কেমন আছি, আমি তো মনটা নিয়ে বলছি, আমার মনের আপ ডাউন আছে। আর আমি কেমন আছি, আমি কে, এই আমিটা কোথায়? আমরা সব শনাক্ত করছি, শরীর, মন, বুদ্ধি। আমার মধ্যে প্রেরণা আসছে না অনেক দিন, কিছু লিখতে পারছি না, বুদ্ধিকে আমি শনাক্ত করছি, আমার প্রেরণা আমি আলাদা করছি, কিন্তু এই আমিটার এক্সিস্টেন্সটা হচ্ছে চিত্ত। তাই সৎ চিত আনন্দ, সত্য প্রতিষ্ঠিত চিত্তে যখন সেই সত্যকে জানতে পারি আমি, অর্থাৎ নিজেকে যখন সম্পূর্ণ আলাদা করতে পারি, প্রকৃতি আলাদা করতে পারি, শুধু ভাষায় নয়। এখনো ভাষায় আলাদা করছি, শরীরটা খারাপ, আমরা ভাষায় বুঝিয়ে দিচ্ছি যে আমি খারাপ নই, শরীরটা খারাপ, কিন্তু আমরা এখনো সেটা ফিলিং এ আনতে পারছি না, সেটা বোধে আনতে পারছি না। আমি যদি শরীরটা খারাপ বলে সেখানে তাকে একটা কম্পার্টমেন্টে রাখতে পারতাম, শরীরটা খারাপ হতেই পারে, শরীর তো, কিন্তু আমি আছি। এভাবে যদি নিজেকে অভ্যেস করতে পারতাম, বোধে রাখতে পারতাম, তাহলে কথায় কথায় আমরা শরীর নিয়ে, মন নিয়ে, বিমর্ষতা নিয়ে, মুড নিয়ে এত উথাল পাথাল আমাদের মধ্যে হতো না। এই যে আমাদের ক্ষেত্রে এই যে তারা ওই চিত্তে তারা প্রতিষ্ঠিত, তারা ওই আমিত্বে কিছুটা প্রতিষ্ঠিত, তারা জ্ঞানী হয়েও তাদেরও কিছু মনে করেন তারা কিছু কাজ বাকি আছে। অনেক সময় অনেকে বলেন যে যিশু কি বৌদ্ধ সন্ন্যাসী ছিলেন, বা তিনি কি নাগা সন্ন্যাসী ছিলেন, এরকম অনেক রকমের চর্চা করেন পণ্ডিতেরা। যেহেতু তার 14 বছর থেকে 29 বছর পর্যন্ত তিনি কোথায় ছিলেন তার কোনো রেকর্ড বাইবেলে পাওয়া যায় না। অনুমান করা হয় সেই সময় তিনি ভারতে ছিলেন, হিমালয়তে ছিলেন, অনেক যোগ সাধনা করেছিলেন। যেটা কারণে আরো বেশি করে লোকেরা মনে করে যে তার একটা বৌদ্ধদের যে সম্প্রদায় তার সাথে তার একটা লিঙ্ক আপ ছিল, সেটার কারণ হলো তার জন্ম বেথলেহেমে। সেই জন্মের মুহূর্তে 3 জন প্রাজ্ঞ ঋষি তুল্য ব্যক্তি প্রাচ্য থেকে
আকাশের একটি তারা ফলো করে 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 সেই ভারত থেকে তারা পৌঁছে গিয়েছিলেন সেই শিশু যিশুর পর্যন্ত, তাকে প্রণাম করবার জন্য, তাকে কিছু নিবেদন করবার জন্য, তার কাছ থেকে আশীর্বাদ নেওয়ার জন্য। এইরকম সাধারণত হয়ে থাকে যখন কোনো প্রাচীন লামা, একজন খুব উচ্চ কোটির কোনো মানে সাধক, তিনি তার শরীর ছাড়ার আগে বলে যান যে এই রকম তোমাদের অভিজ্ঞতা হবে, তোমরা আমাকে খুঁজো। আমি দূর দেশে কোনো একটা অন্ধকার জায়গাতে হয়তো কোনো আস্থা বলে বা গোয়াল ঘরে একজন নারী, তিনি একা থাকবেন বা তার উপর অনেক চাপ থাকবে, তাকে মেরে ফেলার চেষ্টা করা হবে, সেখানে আমি জন্মাবো। আকাশে তোমরা তারা, নতুন তারা ঠিক নয়, তোমরা একটা তারাকে এই পজিশনে দেখতে পাবে সেই সময়, যেটা চেনা তারা। তখনকার দিনের মানুষ তারা, আকাশের তারা খুব চিনত, সাধারণ মানুষ। এখন শুধু বিজ্ঞানীরা চেনে, আমরা খুব একটা চিনি না। আর তবে সাধারণ মানুষ আকাশের তারা খুব চিনত এবং বেশি আকাশের দিকে তাকাতো বলে কোন তারা কোন দিকে সরে গেল ওরা খুব খেয়াল রাখতো। তাই না, আকাশে তারা দেখে 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 রাস্তা চিনে 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 যাওয়া এটা খুব কমন ব্যাপার ছিল। এই যে ভাবে এখান থেকে কোনো খবর ছাড়া, কোনো টেলিগ্রাফ ছাড়া, কোনো ইমেল ছাড়া একজন মহাপুরুষ কোথাও একটা জন্মেছেন, ভারত থেকে 3 জন ঋষি পৌঁছে গেলেন, নিশ্চয়ই তার আগে একটা কিছু কানেকশন ছিল, কিছুটা বলা ছিল। এটা বৌদ্ধদের মধ্যে এই পরম্পরাটা আছে, যার জন্য এই খোঁজা। তা এই এত কথা এই জন্য বলছি যে এগুলো কিন্তু সজ্ঞানে, অর্থাৎ আমরা যত সজ্ঞান হয়ে উঠব তখন আর সবকিছু বিধাতা নিয়ে নয়। তখন এই কর্মশৃঙ্খল থেকে আমরা, এই মহামায়ার কর্মশৃঙ্খল থেকে মুক্ত হয়ে আমরা নিজেরাই একটা কর্মশৃঙ্খল তৈরি করে নিতে পারি। অর্থাৎ এই ব্রহ্মাণ্ডটা কোনো একটা ফিক্সড জায়গা নয়, যেটা ঈশ্বর বলে কিছু একটা সেটা ফিক্স করে দিয়েছেন, আমরা নিরুপায়ের মতন সেখানে যা করানো হচ্ছে পাপেটের মতন করে বেরিয়ে আসছি, তা নয়। এই ব্রহ্মাণ্ডটা কনস্ট্যান্টলি নড়ে চড়ে পাল্টায়। এই মুহূর্তে আমি একটা প্রচন্ড সংকল্প দিয়ে, আপনিও আর একটা নিজের ইচ্ছা দিয়ে, আরেকজন কোনো বাসনা দিয়ে আমরা আবার নতুন কিছু একটা সৃষ্টি করে দিতে পারি, যা হয়তো আগে প্ল্যানে ছিল না। যা কিছু প্ল্যান হচ্ছে সব কিন্তু ইচ্ছাতেই হচ্ছে, সব কিন্তু চেষ্টাতেই হচ্ছে, সব কিন্তু পুরুষার্থতেই হচ্ছে। যত আমরা সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর অবস্থায় যাব, যত আমরা চেতনার গভীরে যাব, তত আমরা এই প্রারব্ধজনিত একটা যে কয়েদখানা মনে মনে কল্পনা করছি তার থেকে বেরিয়ে যাব, এবং তারপরে আমরা নিজেরাই কার্যকারণ নিজেরাই তৈরি করতে পারবো, কিছুটা অন্তত। এমন নয় যে আমরা অমর হতে পারবো, আমাদের হয়তো জন্ম হলো, তারপরে মৃত্যুটা আমাদের নির্দিষ্ট হলেও সেটা আগু পিছু কিছু করতে পারবো। ঠিক যেমন বিবেকানন্দ অমরনাথে গেলেন এবং বর পেলেন, ইচ্ছা মৃত্যু বর পেলেন। অর্থাৎ তিনি দিনক্ষণ সিলেক্ট করতে পারবেন। তিনি একজন উচ্চকোটির যোগী বলেই এই ধরনের তার কৃপা তার উপর বর্ষিত হলো। যেমন ইচ্ছা মৃত্যু বর ভীষ্মের হয়েছিল, অমরত্ব বর নয়, ইচ্ছা মৃত্যুর বর। তিনি দীর্ঘদিন বাঁচলেন, তারপর তিনি সরসজ্জাতে শুয়ে তিনি দিনক্ষণ দেখে ঠিক করলেন যে তিনি কবে শরীর ছাড়বেন। সুতরাং এই যে কথাটা জন্ম মৃত্যু বিবাহ সব 3টে বিধাতা নিয়ে, এটা কিন্তু সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। এবং আপনার আমার সামনে এটা একটা দৃষ্টান্ত। আমরাও কিন্তু নিজেদের শরীরের উপর, নিজেদের শ্বাস প্রশ্বাসের ওপরে, নিজেদের সাধনার ওপরে যদি আমরা নিবিষ্ট হই, তাহলে আমরাও কিন্তু দেখব যে এই শরীরই এমন একটা অদ্ভুত তত্ত্ব, এমন একটা অদ্ভুত বিজ্ঞান, যা আমাদের অনেক কিছু শেখাচ্ছে। আমরা তখন অনেক কিছু নিয়ন্ত্রণ করতে পারবো এই আমাদের শক্তি দিয়ে, যত আমরা শক্তিকে জানবো। অন্তর প্রকৃতিকেও নিয়ন্ত্রণ করতে পারবো, আর প্রয়োজন হলে বহির প্রকৃতিকেও নিয়ন্ত্রণ করতে পারবো। যখন মহাপুরুষের জীবনে সেরকম দেখা যায়, তখন আমরা তাকে অলৌকিক অলৌকিক বলে খুব চেঁচাই। কিন্তু এগুলো আসলে বিজ্ঞান, যোগের বিজ্ঞান। হ্যাঁ মৌসুমী। হ্যাঁ, ধন্যবাদ মহারাজ। খুবই যথোপযুক্ত একটি আলোচনা মীমাংসা পেলাম আমরা একটি জিজ্ঞাসার। এই কথাটি আমরা প্রায়শই শুনে থাকি, কিছুটা প্রবাদ প্রবচনের মতো, যে জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে। এই জিজ্ঞাসার যে মীমাংসা আপনি করেছেন, তার প্রথমেই আপনি বলেছেন সব কিছুটাই পূর্ব নির্ধারিত।
অর্থাৎ আমাদের পূর্ব সংস্কার, আমাদের কর্মের যে সাইকেল, তার অনুযায়ী আমাদের আগামীটা নির্ধারিত হয়। অর্থাৎ একটা শরীরের যখন জন্ম হচ্ছে, একটা শরীরের যখন মৃত্যু হচ্ছে, সেই শরীরের মৃত্যু হওয়া মাত্রই তার ইচ্ছা এবং বাসনার প্রারব্ধ অনুযায়ী তার আগামী ক্ষেত্রটা তৈরি হচ্ছে। তো এইভাবেই আমরা জন্ম এবং মৃত্যুর ক্ষেত্রে কিছুটা কর্মের প্রারব্ধকে প্রাধান্য দিয়ে থাকি। তবে সমস্তটাই হয়েছে মা মহামায়ার ইচ্ছায়। কোনো একটা দেশ যেমন সৃষ্টি হলে তার পতনটা নির্ধারিত হয়ে যায়, ঠিক তেমন ব্রহ্মাণ্ড যেমন সৃষ্টি হচ্ছে তার পতনও নির্ধারিত। এরপরে আপনি এই জিজ্ঞাসার মধ্যে যে বিবাহ বিষয়টা, সেটিও বলেছেন। এটিও একটি পূর্ব নির্ধারিত তার স্বভাব এবং কর্মের মধ্যে রয়েছে। হয়তো সেই বিষয়টা তার পূর্ব নির্ধারিত কোনো আগামীর প্রজেক্ট বা তার মাধ্যমে কোনো একটি সংকল্প পূর্ণ হতে চলেছে, সেই জন্যই হয়তো তার স্বভাবে বিবাহ রয়েছে। এবং কোনো মানুষ যদি সেই বিষয়টিকে না বুঝে অজ্ঞানতার বশে যদি সেই বিবাহ না করতে চেয়ে সেটিকে বিকৃতি করার চেষ্টা করেন, তাহলে হয়তো সেই বিবাহ যেহেতু তার স্বভাব এবং কর্মের প্রারব্ধে রয়েছে, তাহলে সেটি কারণবশত তিনি হয়তো বৃদ্ধকালেও বা বয়স পেরিয়ে যাওয়ার পরেও হয়তো কোনো সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন, বা পূর্বজন্মের হয়তো কোনো প্রজেক্টে হয়তো উনি এমন কোনো মানুষের সাথে সাক্ষাৎ করেছেন বা তার সঙ্গ করেছেন, সেই সূত্রে সে হয়তো তার এই জন্মে বন্ধু বান্ধবী বা প্রেমিক প্রেমিকা স্বরূপ তার সাথে তার সম্পর্ক তৈরি হবে। এবং সেটি আনুষ্ঠানিকভাবে হোক বা আনুষ্ঠানিকভাবে না হোক, হয়তো সেই কর্মটারই পূর্ব নির্ধারিত যে কর্ম, সেটারই প্রকাশ আমরা বর্তমান জীবনে পেয়ে থাকব। এছাড়াও যদি আপনি এটাও বলেছেন যে যদি কোনো মানুষ যদি তার পূর্ব জন্মের কর্ম প্রারব্ধে যদি থাকে, সে কোনো সদ্গুরু বা তার কোনো উচ্চ সাধক বা মানুষের সাথে সাক্ষাৎ হবে, তাহলে বর্তমান জন্মে সে সেই মানুষের সাথে সাক্ষাৎ পেয়ে বা গুরু নির্ধারিত পথ অবলম্বন করে এই কর্মের প্রারব্ধকে হয়তো অতিক্রম করা যেতে পারে। এছাড়াও আপনি সচেতন জন্ম এবং আমাদের যে সাধারণ মানুষের অজ্ঞানতা, সেই বিষয়ে বৌদ্ধ লামাদের কথা বলেছেন। যে উপমায় আমরা পেয়েছি যে লামারা এমন উচ্চকোটির সাধক হয়ে থাকেন যে তারা তাদের পূর্ব বর্তমান জন্মে বর্তমান শরীরে যদি কোনো কাজ সম্পূর্ণ না হয়ে থাকে, তাহলে সেই কর্মকে আগামী শরীর নির্ধারণ করে সেই শরীরে সেই কাজ সম্পন্ন করার জন্য তারা তাদের আগামী জন্ম, আগামী ক্ষেত্র, আগামী কর্মের যে ক্ষেত্র, সেটিকে নির্ধারণ করে থাকেন এবং তার সহ সঙ্গীদেরকে সেই বিষয় সম্বন্ধে জানিয়েও রাখেন। এছাড়াও আমরা আপনার আলোচনায় পেয়েছি যিশুর কথা। এই যিশুকে নিয়ে যে একটা মতবাদ রয়েছে বা মতামত রয়েছে যে যিশু কি বৌদ্ধ সতীর্থ ছিলেন, তো সেখানে আপনি বলেছেন যিশুকে এই বিষয়ক বা বৌদ্ধ সতীর্থ ভাবার একটা কারণ হচ্ছে 14 বছর বয়স থেকে 29 বছর বয়স পর্যন্ত যিশুর যে জীবন বর্ণনা, সে বাইবেলে আমরা কোথাও পাই না। তার কারণ সেই সময় তার জন্ম বৃত্তান্ত যদি আমরা দেখি, উনি জন্মেছিলেন বেথলেহেমে। সেই জন্ম বৃত্তান্তে আমরা পেয়েছি প্রাচ্য থেকে তিনজন মহাপুরুষ তারার গতিপথ লক্ষ্য করে সেই জায়গায় পৌঁছেছিলেন এবং তাকে কিছু সুগন্ধি এবং জিনিস উপহার করেছিলেন, বা তার সেই মহাপুরুষের জন্মকে স্বাগত জানাতে তারা সেখানে উপনীত হয়েছিলেন। তাহলে কোথাও সমস্ত কিছুটাই পূর্ব নির্ধারিত হয়ে থাকে, আমাদের পূর্ব জন্মের প্রারব্ধ কর্ম এবং সচেতন মৃত্যুর ক্ষেত্রে সচেতন জন্ম হয়ে থাকে, এটি নির্ধারিত। আমরা সাধারণ মানুষ সজ্ঞানে হয়তো জন্ম নিতে পারি না, তাই বা এই বিষয়ে আমরা বিশেষ অজ্ঞান, তাই এই জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে এই বিষয় আমাদের যে অন্তঃকেন্দ্রিক উদ্বর্তন বা সাধনা, গভীর সাধনার মাধ্যমে
নিজেদের চেতনাকে যদি সেই স্থিতিতে নিয়ে যেতে পারি, তাহলে হয়তো এই জন্ম মৃত্যু বিয়ের যে বিধাতা কেন্দ্রিকতাটা থেকে বেরিয়ে এসে নিজেরাই কোথাও সেই বিধাতার অংশস্বরূপ অনুভব করতে পারবো এবং নিজেরাই কার্যকারণ হয়ে উঠতে পারবো। বিশেষ উচ্চকোটির সাধক যেমন স্বামী বিবেকানন্দ এবং ভীষ্ম তার কথা উল্লেখ করেছেন, যারা নিজেদের মৃত্যুটাকে নিজেরাই স্থির করেছিলেন। তো এইভাবে আপনি মীমাংসা করেছেন যে বিষয়টির আমরা পেয়েছি জন্ম মৃত্যু দিয়ে 3 বিধাতা নিয়ে তার মীমাংসা হিসাবে। পরবর্তী জিজ্ঞাসার জন্য আমরা যাব উমেশদার কাছে। মহারাজের কাছে পরবর্তী জিজ্ঞাসা করেছেন বেবি মুখোপাধ্যায়, আমি পড়ে শোনাচ্ছি। প্রণাম মহারাজ, শূদ্রত্ব থেকে কিভাবে ব্রাহ্মণত্বে পরিণত হয়? বেবি মুখোপাধ্যায় আপনার কাছে জানতে চেয়েছি। হ্যাঁ, তার আগে আমি মৌসুমীর যে সামারাইজ করেছে আমি একটু সংশোধন করতে চাই। না, মহামতি ভীষ্ম বা পিতামহ ভীষ্ম এবং স্বামী বিবেকানন্দ নিজেদের মৃত্যুটাকে নিজেরা নির্ধারণ করেছেন, ঠিক সেই কথাটা আমি বলিনি। তারা ইচ্ছা মৃত্যু বর পেয়েছিলেন, বরটা কিন্তু পেয়েছিলেন, অর্থাৎ সেই টেকনোলজিটা তারা পেয়েছিলেন, যার দ্বারা তারা নির্ধারণ করতে পেরেছিলেন। এটা প্রমাণ করে, হ্যাঁ, যে ডেট, টাইম, কিভাবে, কখন, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, এবং এটাও প্রমাণ করে যে নিজের চেতনাকে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর অবস্থায় নিয়ে যেতে পারলে এটা কিন্তু মানুষ করতে পারে, অন্তত মানুষ আগে থেকে জানতে পারে। এটা আমাদের যোগ শাস্ত্রেই রয়েছে, স্বরবিজ্ঞানী এটা রয়েছে। শ্বাসকে দেখে খুব গভীরভাবে পর্যবেক্ষণ করলে বড় বড় যোগীরা এক্স্যাক্টলি বুঝতে পারেন যে এই শ্বাস আর কতদিন কতবার বইবে এবং কখন তার অন্তিম শ্বাসের সময় হবে, এবং তারপর সেই শ্বাসটাকে গতি কমিয়ে বাড়িয়ে তারা সেই সময়টাকে এগিয়ে নিয়ে যেতে পারেন বা সেই সময়টাকে তারা পিছিয়ে দিতে পারেন। এরকম অনেক কিছু, আরো অনেক দিক আছে এগুলো। আর আরেকটা এখানে প্রসঙ্গ এসেছে যে চিত্ত নিয়ে যে কথা হচ্ছিল, শিল্পী পল জিজ্ঞাসা করেছে এই যে চিত্ত সুপ্ত অবস্থায় থাকে, এটা কোথায় থাকে? মহামায়ার আশ্রয় থাকে কিনা? প্রণাম মহারাজ। আমি তো প্রথমেই বলেছি অন্তঃকরণ চতুষ্টয়, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। তাহলে অন্তঃকরণ মানে তোমার মধ্যেই আছে, আমার মধ্যেই আছে চিত্ত। এটা বাইরে কোথাও একটা মহামায়া বসে আছেন কোল পেতে, সেখানে তোমার চিত্তটা আমার চিত্তটা সবার চিত্ত ডিপোজিট হয়ে রয়েছে, তেমন তো নয়। এটা কোনো ব্যাংক নয়, এটা আমার মধ্যেই রয়েছে। এবং এই চিত্ত অবধি অ্যাক্সেস করা যায় বলেই চিত্ত শুদ্ধির কথাটা হয়েছে। বুদ্ধ সরাসরি মন নিয়ে কথা না বলে চিত্তের কথা বলতো। উনি বলতেন যে প্রথমে দরকার যে নিরুদ্ধ চিত্ত, তারপরে আরো চিত্তের অনেকগুলো ক্যাটাগরি ছিল তার, হ্যাঁ, শান্ত চিত্ত, স্থির চিত্ত, নিরুদ্ধ চিত্ত। এভাবে আস্তে 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 মানুষ চিত্তের পারে গেলেই সমস্যা মিটে গেল। মনের দিকে যেতেন না তিনি, কারণ মন চিত্তের পরে আসছে। অহংয়ের পরে লেয়ারেই চিত্ত, যেখানে আমি বললাম না, আমি এক্সিস্টেন্সটা, অ্যাওয়ারনেসটা কাজ করে, অজ্ঞাতেই কাজ করে সেই চিত্তে, সেখানে কাজ করে। সুতরাং এই আমি এক্সিস্টেন্সটা কোথায়? কোনো মহামায়ের জায়গায় নয়, কোনো মহামায়ের হাতে নয়, তোমার মধ্যেই রয়েছে, আমার মধ্যেই রয়েছে। অন্তঃকরণ চতুষ্টয়, নিজের মনকে সম্পূর্ণ নির্মল করে জপ করতে করতে গভীর দেখতে দেখতে মনের পারে গেলেই দেখবে সেই গভীর যে মানস, যেখান থেকে কৈলাস মানস সরোবর কথাটা এসেছে, অর্থাৎ কৈলাসের আগে মানসের সরোবর, চিত্তের সরোবর, ওটা ওখানে ডুব দিতে হবে, তবে কাক এই ডুব দিয়ে উঠে রাজহাঁস হবে। এইরকম এইসব রূপক গুলো রয়েছে। সুতরাং তোমার আমার মধ্যেই রয়েছে, অহংকারও রয়েছে, আমাদের বাসনাও রয়েছে। শুধু তাই নয়, তোমার পূর্ব জন্মের সমস্ত সংস্কার, সমস্ত স্মৃতিও তোমার মধ্যেই রয়েছে। আগামী যে সম্ভাবনা রয়েছে তোমার মধ্যেই রয়েছে। তোমার আমার বাইরে কিছু নেই, আমরাই আমাদের ব্রহ্মাণ্ড ক্রমাগত সৃষ্টি করে চলেছি, এটা বুঝতে হবে। আবার আমি বলছি, এই ব্রহ্মাণ্ড বা ইউনিভার্স কোন একটা ফিক্সড গোলাকার স্ট্রাকচার নয়, একে ক্রমাগত আমরাই স্ট্রাকচার দিয়ে যাচ্ছি।
আমাদের ভাবনা দিয়ে, আমাদের ইচ্ছা দিয়ে, আমাদের বাসনা দিয়ে, আমাদের সংস্কার দিয়ে এই করব, তাই করব, এই ভোগ করব, এই মজা করব, এই আনন্দ করব, একে চাই তাকে চাই, এই করে করে আমরা ক্রমাগত বুদবুদ, ব্রহ্মাণ্ডের বুদবুদ তৈরি করছি। এই বুদবুদগুলো মিশে 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 একটা বড় বড় একটা বল তৈরি হচ্ছে। করতে করতে একটা গোটা দেশ যখন ভাবছে যে বাকি পৃথিবীকে ধ্বংস করতে হবে, তখন আরো একটা বড় বুদবুদ তৈরি হচ্ছে, আর বিশাল একটা বুদবুদ তৈরি হচ্ছে। এরকম ভাবেই আমরা ব্রহ্মাণ্ড সৃষ্টি করি। আচ্ছা, এইবারে আমরা পরের একটু মহারাজ বেবি মুখোপাধ্যায় যাওয়ার আগে একটু একটা জিজ্ঞাসা আর কি, আমি দর্শকদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনার কাছে ক্ষমা চেয়ে নিই। সেটা হচ্ছে এই যে আপনি বললেন যে কোয়ালিটেটিভ চেঞ্জ হয়ে যায় যখন মানুষ মৃত্যুকে জানতে পারে, আর সেক্ষেত্রে বিবেকানন্দের এবং বিশ্বদেবের যে জানাটা, সেটা তো ডেট জানা, তো এই দুটোর মধ্যে কি কোনো পার্থক্য আছে? মানে এই জানার সঙ্গে মৃত্যুকে প্রকৃত অর্থে জানার মধ্যে? হ্যাঁ, মানে বিবেকানন্দ বা পিতামহ ভীষ্ম তারা দুজনেই বড় যোগী, সুতরাং তারা অন্তত এইটুকু জানেন যে মৃত্যুর পর সব শেষ হয়ে যায় না। তাদের ধারণাটা খুব একটা সেমেটিক ধারণা নয়। ইনফ্যাক্ট বিবেকানন্দের সময় আলাদা কথা, কিন্তু পিতামহ ভীষ্মের সময় সেমেটিক ধারণার তেমন কোনো প্রাধান্য ছিলই না। সুতরাং মৃত্যুর পর যে জন্মান্তর হয় বা মৃত্যুর পর যে আরো বিভিন্ন লোক আছে, সে সম্বন্ধে পিতামহ ভীষ্মের স্পষ্ট ধারণা ছিল, সে সম্বন্ধে স্বামী বিবেকানন্দেরও স্পষ্ট ধারণা ছিল, জ্ঞানও ছিল। এইটা হচ্ছে এই শরীরের মৃত্যুটা অনিবার্য তো বটেই, এবং স্বামীজি এটাও নিশ্চয়ই বুঝেছিলেন যে তিনি খুব বেশি দিন তিনি শরীরে থাকবেন না, কিন্তু হঠাৎ অতর্কিতে দুম করে অসুস্থ হয়ে শরীর ছেড়ে দিতে এরকম ভাবে কেউই চায় না। সবাই একটা ওয়ার্নিং চায়, সবাই চায় অন্তত হিসেব নিকেশ চুকিয়ে তারপর যেতে। সবাই চায় একটা মোটামুটি যা হাতের কাজগুলো সেরে নিয়ে একটু লোককে জানিয়ে দায়িত্ব বিতরণ করে তারপর শরীরটা ছাড়তে, এরকম মোটামুটি সবাই চায়। সেই ঘটনাটা স্বামী বিবেকানন্দের ক্ষেত্রে ঘটেছিল, এক নম্বর। আর পিতামহ ভীষ্ম যেমন ধরো জন্মের একটা লগ্ন খোঁজে মানুষ, আমাদের গুরু মহারাজও তার মাতৃগর্ভে 12 মাস ছিলেন, কারণ ডেলিভারির বা মায়ের কাছ থেকে প্রসব হওয়ার মুহূর্তটা, লগ্নটা খুব গুরুত্বপূর্ণ। তার মনে হয়েছিল সেই লগ্নটা যদি শুভ হয় তাহলে তার যে মিশন জীবনে, সেই মিশনটাও শুভ হবে। সেই তিনি জন্মানোর আগে তিনি সেই সপ্তর্ষির সামনে আলো হয়ে দাঁড়িয়ে বলেছিলেন না, এবারে কিন্তু আমি হারতে আসিনি, জিততে এসেছি। এবার জিততে গেলে আমার দরকার একটা স্থান কাল পাত্রের একটা লগ্ন, স্থান কাল পাত্রের একটা শুভ ফিল্ড। সেই শুভ ফিল্ডের জন্য শুভ স্টার্টিং পয়েন্ট দরকার, সাকসেসের জন্য একটা শুভ স্টার্টিং পয়েন্ট দরকার। সেখান থেকে তিনি বলেছিলেন ঠিক তেমনই বিশ্বের ক্ষেত্রে যেটা হয়েছিল, যেটা শুভ লগ্ন তার দরকার ছিল শরীর ছাড়ার জন্য, যাতে করে তিনি খুব হায়ার লোকে তাকে ইমিডিয়েটলি জন্ম না নিতে হয়। কিন্তু এসেই ছিলেন হায়ার লোক থেকে, তিনি তো অভিশপ্ত হয়ে বিশ্ব হয়েছিলেন, তাই তিনি সে হায়ার লোকে বা তারও উচ্চ লোকে তিনি চলে যেতে পারেন, যাতে সম্পূর্ণ তার নিয়ন্ত্রণে সবকিছু থাকে, বা তিনি যেন সম্পূর্ণ সজ্ঞান থাকেন, যাতে এরকম ভাবে আর অভিশপ্ত হয়ে তাকে আর পৃথিবীতে আর জন্মাতে না হয়। এবার আমরা বেবি মুখোপাধ্যায়ের যে জিজ্ঞাসা আজকে, যেটা প্রধান, যেটা আজকের শিরোনাম ছিল, বর্ণ এবং আশ্রম, জিজ্ঞাসাটা হচ্ছে যে শূদ্রত্ব থেকে কিভাবে ব্রাহ্মণত্বে পরিণত হওয়া যায়। এবার বেবি মুখোপাধ্যায়কে আমি জিজ্ঞাসা করব, তাকে এখন তো আমি উত্তর দেওয়ার জন্য পাবো না, যে প্রথমত আপনি শূদ্রত্ব বলতে কি বুঝছেন এবং ব্রাহ্মণত্ব বলতে কি বুঝছেন। আমরা জানি চতুর আশ্রমের কথা, আমরা জানি চতুর বর্ণের কথা, এটা হচ্ছে বৈদিক সমাজের মূল দুটো স্ট্রাকচার। চতুর্বর্ণ হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। আর চতুর আশ্রম হচ্ছে ব্রহ্মচর্য আশ্রম, গার্হস্থ্যাশ্রম, সন্ন্যাসাশ্রম, বানপ্রস্থাশ্রম। এই বর্ণ এবং আশ্রম একে অপরের সাথে খুব গভীরভাবে সম্পৃক্ত, এবং তার উপরে দাঁড়িয়েছিল সেই যুগের ব্রাহ্মণ্য সমাজ। ব্রাহ্মণ্য শিক্ষা, দীক্ষা, স্বাস্থ্য, রাজনীতি, যেটা ব্রাহ্মণ্য সমাজ বলতাম, কিন্তু ব্রাহ্মণদের সমাজ বলছি না, এটা ব্রাহ্মণদের তৈরি করে দেওয়া যে আইডিওলজি,
বা তৈরি করে দেওয়া যে স্ট্রাকচার, যাকে বলা হয় ব্রাহ্মণ্য ধর্ম, সেই অর্থে এইভাবে। 2 নম্বর কথা হচ্ছে যে যখন আমি বলছি শূদ্রত্ব, শূদ্র আমি বুঝলাম, শূদ্র হচ্ছে চতুর্বর্ণের একটি বর্ণ, শূদ্র, যারা হাতে পায়ে কাজ করে, যারা কর্মী, যারা শ্রমিক, যারা ফিজিক্যালি কাজ করে, একটা মানে একটা সমাজের জন্য যারা উৎপাদন করে, চাষবাস থেকে শুরু করে, গোয়ালার কাজ থেকে শুরু করে, ফ্যাক্টরির কাজ থেকে শুরু করে, মাছ ধরা থেকে শুরু করে, যাবতীয় আমরা যে খেতে পড়তে শুতে পাচ্ছি, তার পেছনে রয়েছে একটা বিশাল ওয়ার্কিং ফোর্স। সেই ওয়ার্কিং ফোর্স যারা একদম লেবার, মানে হাতে পায়ে লেবার দিয়ে যারা কাজ করে, এই সাধারণত একে আমরা শূদ্র বলি। কিন্তু শূদ্রত্ব কাকে বলবো আমরা? একজন যে, ধরা যাক, আমি একটা উদাহরণ দিচ্ছি, একজন যে খুব হাতে পায়ে কাজ করে, সে তো খুব শিক্ষিত হতে পারে। আমাদের কেন মনের মধ্যে একটা সংস্কার কাজ করে যে মাঠে কাজ করে মানে সে নিরক্ষর, বা সে নদীতে গিয়ে সমুদ্রে গিয়ে মাছ ধরে মানেই সে খ অক্ষর গোমাংস? এটা মনে করি কেন? এইটা একটা সংস্কার। 3 নম্বর কথা হচ্ছে শূদ্রত্ব মানে কি? আর আমি যখন বলবো যে শূদ্রত্ব থেকে কিভাবে ব্রাহ্মণত্বে পরিণত হতে হয়, তাহলে তো আমি বলবো সেটাই তো হচ্ছে পৃথিবীতে এখন, সেটাই তো এক্স্যাক্টলি হচ্ছে। কৃষকের ছেলেরা তো আর কৃষি কাজ করছে না, তারা উচ্চ মাধ্যমিক দিয়ে কলেজে ঢুকে কিছু একটা জোর করে হলেও একটা 5,000 টাকার ফার্মে কাজ করার জন্য পাগল হয়ে উঠছে। তারা তো নিজেদের বাবার চাষের জমিটা কোথায় আছে, কেমন আছে তারা জানে না। তাঁতির ছেলে তো আর তাঁতি হচ্ছে না, তাঁতির যন্ত্রপাতি সব বিক্রি করে দিতে হচ্ছে তাদের। দর্জি ছেলে তো আর দর্জি হচ্ছে না। অর্থাৎ শূদ্র থেকে, তথাকথিত আপনার ভাষায় শূদ্রত্ব থেকে ব্রাহ্মণ্যত্বে পরিণত হওয়ার সুবিধাটা কি হচ্ছে, অসুবিধাটা কি হচ্ছে? সবাই ডাক্তার হওয়ার জন্য ছুটছে। আমাদের 90% ডাক্তার হওয়ার মানসিকতা নেই, সবাই ইঞ্জিনিয়ার হওয়ার জন্য ছুটছে। যেমন 80% এমন ইঞ্জিনিয়ার হচ্ছে যার জন্য একের পর এক হয়তো ব্রিজ ভেঙে পড়বে বা রাস্তা গর্ত হতে আরম্ভ করবে। সবাই শিক্ষক হওয়ার জন্য ছুটছে, সবাই অ্যাডমিনিস্ট্রেটর হওয়ার জন্য ছুটছে, সবাই গবেষক হওয়ার জন্য ছুটছে। শেষ পর্যন্ত 90% লোকজন মাঝখানে কোথাও না কোথাও ধপাস করে পড়ে যাচ্ছে, এই রেসের বাইরে চলে যাচ্ছে। কারণ সে অ্যাকচুয়ালি ওইটার জন্য সে ছিল না, ওই রেসটার জন্য তার শরীর মন সংস্কারের গঠন ছিল না। তাহলে সমস্যাটা কি হচ্ছে? সমস্যাটা হচ্ছে, এক কথায় বলতে গেলে, শূদ্রদের নিয়ে আমাদের মনের হীন ধারণাটা কিন্তু মিটছে না, বা শূদ্রত্ব নিয়ে তথাকথিত আর ব্রাহ্মণত্ব নিয়ে আমাদের মনের মধ্যে যে ব্রাহ্মণত্ব হচ্ছে শ্রেষ্ঠ, এই যে একটা উচ্চ ধারণা, এটাও মিটছে না। আমাদের একটা প্রচন্ড ভণ্ডামি কাজ করছে যে আমরা তো মানে কৃষি আর্থ সমাজ ব্যবস্থা, আমাদের দেশে কৃষকেরা হচ্ছে অন্নদাতা, এই সমস্ত চোখে ছলছল করে বলি বটে, কিন্তু আমরা মোটেও চাইবো না আমার ছেলে মেয়েরা কৃষিকে জীবিকা হিসেবে বেছে নিক। যদি সে বলে যে সে এগ্রিকালচারাল সায়েন্টিস্ট, তখন আমাদের একটু শুনতে ভালো লাগবে। যদি সে বলে আমি ট্র্যাক্টর নিয়ে মাঠে চষতে যাব, তখন মোটেও আমার সেটা খুব একটা সম্মানজনক বলে মনে হবে না। নিজের মাঠে, নিজের জমিতে স্বাধীনভাবে সে নিজে চাষ করবে, সেটা আমাদের অসম্মানজনক মনে হবে। অন্য লোকে ব্যবসা করছে, অন্য লোকে প্রফিট করছে, সে কুকুরকে ছুঁড়ে দেওয়া বিস্কুটের মতন করে আমাকে মাইনে দেবে, সেটাকে আমার বেশি সম্মানজনক বলে মনে হবে। তাই জন্য আমি এই প্রশ্নের উপরে আমাকে প্রশ্নটা তুলতে হচ্ছে, এই জন্যে যে এই কথাটার মানেটা কি, যে শূদ্রত্ব থেকে কিভাবে ব্রাহ্মণত্বে যাওয়া যায়। যেটা করা যায় সেটা হচ্ছে তামসিকতার থেকে কিভাবে সাত্ত্বিকতার দিকে যাওয়া যায়। একজন তমগুণী মানুষ রত্নাকর, তিনি কিভাবে সাত্ত্বিকতার দিকে গেলেন, তাই কিভাবে লিড করলেন, তাই কিভাবে গাইড করলেন নারদ মুনি রাম নাম দিয়ে। তিনি তম এবং রজ, তার মধ্যে প্রচুর রজও ছিল, প্রচুর মানুষ হত্যা করেছেন তিনি। তমগুণীর লক্ষণ কি? আলস্য, জাঢ্য, নেশা, সবেতেই বিরক্তি, কোনো পজিটিভ চিন্তা নেই তার,
তার মধ্যে একটা প্রতিযোগিতা স্পৃহাও নেই, তার জেদও নেই, শুধু তামসিকতাই রয়েছে। আর রজগুণীর মধ্যে রয়েছে একটা প্রতিযোগিতা, একটা হয়তো একটা প্রতিহিংসাও তার মধ্যে রয়েছে, লড়াকু একটা ভাব তার মধ্যে রয়েছে রজগুণী। তাই তম রজ মিশ্রণ ছিল রত্নাকর। যখনই দেখলো যে ওকে ওর যে শাস্তি হবে বা যে নরক ভোগ করতে হবে এত পাপ করেছে বলে, সেই নরক ভোগের জন্য ভাগিদার কেউ হবে না, যাদের জন্য এত কিছু করছে, ওর মা বাবা স্ত্রী পরিবার পরিজনের জন্য এত কিছু করছে, এত হত্যা করছে, এত চুরি করছে, এত ডাকাতি করছে, তার ভাগিদার কেউ হবে না। সঙ্গে সঙ্গে ওর মধ্যে রজগুণ ছিল, সেই রজগুণটা ট্রান্সফার হয়ে গেল ওই চুরি চামারি ডাকাতির থেকে ওই চুরি চামারি ডাকাতির মতন জেদ নিয়েই রামকে ডাকা। এটাই নারদমুনি করলেন। কনভার্সনটা এইভাবেই হয়, পরিণতিটা হয় শুধুমাত্র একটু একটু করে আহা বাচ্চা করে তার স্বভাব পাল্টে দিয়ে নয়। তমকে রজর দিকে নিয়ে যেতে হবে, রজকে সত্যের দিকে নিয়ে যেতে হবে। এর সাথে কিন্তু শূদ্রত্ব থেকে ব্রাহ্মণত্বের আমার দৃষ্টিতে কোনো সম্পর্ক নেই। একজন খুব সাত্ত্বিক মানুষও কেন শূদ্র হতে পারবে না? আর একজন কোন শূদ্র চেতনার মানুষও কেন সে ভালো পড়াশোনা করতে পারবে না? সব এইগুলো দেখার দরকার আছে। তবে হ্যাঁ, সাধারণত সাত্ত্বিক ভাবের মানুষ, এবার সাত্ত্বিক ভাবের মানুষ মানেই যে তিনি খুব ভালো মানুষ, মহৎ মানুষ, তা কিন্তু নাও হতে পারে। এটা আরেকটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। এমনি সাধারণত সাত্ত্বিক ভাব বলতে আমরা কি বুঝি? ব্যবহারে খুব নম্র, তার ভাষা সুন্দর, সে হয়তো কলেজের অধ্যাপক, সে হয়তো নিজে গবেষণা করে, তার মানে কি খুব সচ্চরিত্র? নাও হতে পারে। আরেকজন হতে পারে যে গ্রামের চাষি, তার মুখের ভাষা ভালো নয়, তার হয়তো একটা বাক্যের মধ্যে হয়তো 2-3টে কিস্তি বেরিয়ে যায়, হ্যাঁ, কিন্তু সে হয়তো কখনো কোনো অন্যায় করে না, কখনো কাউকে ঠকায় না, তার নিজে কিছু প্রিন্সিপাল আছে, সেই প্রিন্সিপাল নিয়ে চলে। সুতরাং আমরা যে কনভার্ট করব বা যে পরিণত হওয়ার কথাটা বলবো, সেটা কেন পরিণত হব, কিসের দিকে পরিণত হব আমরা? আমাদের ভারতবর্ষের ইতিহাস নিয়ে যত বিকৃতি হয়েছে, যত ইতিহাসকে মানে মিথ্যাকে ইতিহাস বলে চালানো হয়েছে, যত মিথ্যা প্রোপাগান্ডা তৈরি করে ভারতীয়দের মধ্যে মানে ভারত বিরোধ মানসিকতা তৈরি করা হয়েছে, এটা কারা করেছে? শূদ্ররা করেনি তো, সব তো ব্রাহ্মণরা করেছে। শূদ্ররা তো এরকম তারা কোনো বদমাইশি করেনি, তারা করতে পারেও নি। কিন্তু তারা তো অন্তত মানে ফসল কাটতে গিয়ে ফসলের মধ্যে বিষ মিশিয়ে কাউকে তো হত্যা করেনি। তাহলে জগতে কিন্তু বেশি বেশি ক্ষতিটা, আমি শুধু ভারতের কথা বলছি না, গোটা পৃথিবীতেই বেশি বেশি ক্ষতিটা কিন্তু ইন্টেলেকচুয়ালরা করেছে, দার্শনিকরা করেছে, সায়েন্টিস্টরা করেছে। অ্যাটম বোমা যখন ফেলেছে আমেরিকা, সে ফেলেছে তো হয়তো সৈনিকরা, কিন্তু অ্যাটম বোমা তৈরি করেছে কারা? সেই অ্যাটম বোমা তৈরি করে এবার ফেলো, এই নির্দেশ দিয়েছে কে? কোনো চাষি, কোনো কারখানার শ্রমিক, কোনো তাঁতি, কোনো নাপিত? তারা তো সব ব্রাহ্মণ। তারা তো বিরাট বিরাট ইউনিভার্সিটিতে বিরাট বিরাট ডিগ্রি পাওয়া এবং নোবেল পুরস্কার পাওয়া সমস্ত বড় বড় তারা গবেষক। আজও যত কাণ্ড কারখানার জন্য মানুষের যত অত্যাচার হচ্ছে, সে নতুন একটা ভাইরাসের নামেই হোক, কি ম্যান্ডেটসের নামেই হোক, এই করতে পারবে না তাই করতে পারবে না, কি জোর করে ভ্যাকসিন পুশ করার নামেই হোক, কারা করছে? বৈদ্যরা করছে। তারা তো এক অর্থে ব্রাহ্মণ, তাই না? সুতরাং ওইভাবে আমার মনে না দেখে আমাদের বৈদিক যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার থেকে কিছু শিক্ষা নেওয়া যায় কিনা দেখো। ঋষিরা কিন্তু কোনোদিন বলছেন না যে একদিন কিন্তু শূদ্রদের আস্তে 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 ব্রাহ্মণ হয়ে উঠতে হবে, না, কেউ কাউকে কিছু হয়ে উঠতে হবে না। শূদ্রই তার শূদ্রত্বে সৎ হোক, বৈশ্য তার বৈশ্যত্বে সৎ হোক, ক্ষত্রিয় তার ক্ষত্রিয়ত্বে সৎ হোক, ব্রাহ্মণ তার ব্রাহ্মণত্বে সৎ হোক। এবং সেই সৎ হতে গেলে কি করতে হবে? তাকে অন্তত যে আশ্রমের যে স্ট্রাকচারটা রয়েছে, সেই স্ট্রাকচারটা কিছুটা তার স্বভাব অনুযায়ী এই স্ট্রাকচারটা নিয়ে তাকে চলতে হবে। 12 বছর ব্রহ্মচর্য আশ্রম সবার জন্য, তারপর গার্হস্থ আশ্রম, এবং একটা পয়েন্টের পর সে গার্হস্থ আশ্রম থেকে রিটায়ার করা, বেরিয়ে আসা সেখান থেকে।
বেরিয়ে এসে বানপ্রস্থের দিকে যাওয়া, তখনও সে খুব অ্যাক্টিভ। তখন ছেলে মেয়েরা তারা বড় হয়ে গেছে, তাদের হাতে ছেলে বউ এদের হাতে সমস্ত দায়িত্ব ছেড়ে দিয়ে এবার সে অন্য কোনো ভাবে একটা কমিউনিটির মধ্যে সেলফ ডেভেলপমেন্ট অর্থাৎ আত্ম উন্নতি এবং সামাজিক উন্নতির কাজে যুক্ত হোক। সেই কাজগুলো কে কেমন ভাবে করবে তার উপর নির্ভর করছে তার শূদ্রত্ব কিংবা তার বৈশ্যত্ব কিংবা তার ক্ষত্রিয়ত্ব কিংবা তার ব্রাহ্মণত্ব। আমাদের একটা সবাই মিলে একটা পুজো করতে চাই পাড়াতে, হ্যাঁ, আমার যেমন মন্ত্রোচ্চারণ করার জন্য পুরোহিতকেও লাগবে, তেমন ভোগ রান্না করার জন্য রাঁধুনিকেও লাগবে, তেমন প্যান্ডেল তৈরি করার জন্য মিস্ত্রিকে লাগবে, তেমন পুরো ব্যাপারটা অর্গানাইজ করবার জন্য কালেকশন করবার জন্য লোককে লাগবে, তেমন একটা ক্লাবের একটা কমিটি তৈরি করতে হবে যে কমিটিতে সমস্ত সেক্রেটারি এরা সব বসে থাকবে, তেমন পোস্টার লাগানোর জন্য লোক লাগবে। সব রকম লোক কেমন লাগবে, সব মিলিয়ে তবে আমি পুজোটা সফল করতে পারবো। আমি যদি বলি যে শুধু ব্রাহ্মণ দিয়ে আমি পুজো করব, তাহলে আমার পুজো কোনোদিন দাঁড়াবেই না। তাকে শূন্যে গাছতলায় বসে বসে মন্ত্রোচ্চারণ করতে হবে। সেই মূর্তিটা তৈরি করে দেওয়ার জন্য আমার একজন শিল্পীকে দরকার, একজন কারিগরকে দরকার। এবং সেই মাটির কাজ যদি কেউ করে, সে কুমোর, সে তাকে কিন্তু শূদ্র হতে হবে। এইভাবেই বৈদিক ঋষিরা ভেবেছিলেন যে একটা সমাজ সবাইকে নিয়ে চলবে, শুধু একটা গোষ্ঠীকে নিয়ে নয়। সমস্যাটা হচ্ছে এই ধরনের জিজ্ঞাসার মধ্যে আমরা নিজেরাই নিজেদের সামনে একটা আয়না ধরি। আমরা বলি বটে যে এইসব ব্রাহ্মণ শূদ্র কাস্ট সিস্টেম হেন তেন এগুলো মোটেও ভালো নয়, যায় না। আমাদের নিজেদের মধ্যেই কিন্তু একটা শূদ্ররা খারাপ আর ব্রাহ্মণ হওয়া ভালো, আর শূদ্রত্ব থেকে কিভাবে ব্রাহ্মণত্বে পরিণত হলে, অর্থাৎ মানে একটা দেশ বা একটা সমাজ শূদ্র শূন্য করতে হবে, তখন কি হবে? তখন এই যেগুলো মানে ম্যানুয়াল কাজ, যেগুলো কায়িক শ্রমের কাজ, সেগুলো কে করবে? তখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা রোবট এসে করবে কি? আর সেটা করলে খুব ভালো হবে? সমস্যাটা হচ্ছে যখন তাঁতির কাজ তাঁতি করে, তাঁতের কাজ তাঁতি করে, চুল কাটার কাজ নাপিত করে, কাপড় সেলাইয়ের কাজ করা দর্জি করে, আমরা তাকে সম্মান করিনি। আমরা ওই টিপিক্যাল কয়েকটা প্রফেশনকে সম্মান করতে শিখেছি। এইটাই আমাদের ঔপনিবেশিকতার আরেকটা অবদান। আমরা শুধুমাত্র ইঞ্জিনিয়ারকে সম্মান করব, আমরা শুধু ডাক্তারকে সম্মান করব, আমরা শুধু শিক্ষককে সম্মান করব, আমরা শুধু অধ্যাপককে সম্মান করব, আমরা শুধু আমলাকে সম্মান করব, আইপিএস আইসিএস এদেরকে সম্মান করব। আর যারা যে মেথডটা রোজ সকালবেলা রাস্তায়, হ্যাঁ, পরিষ্কার করে দিচ্ছে রাস্তাটা, আমাদের চরম অসম্মান করব, তাকে আমরা ছোবো না, মনে মনে ঘৃণা করব, নাকশিট করব, মনে মনে ভাববো ভাগ্যিস আমি ওর মতো নই বা আমার ছেলেটা ওর মতো নয়। সমস্যাটা এইখানে। অথচ দুদিন রাস্তা পরিষ্কার না হলে আমরা কিন্তু কমপ্লেন করব। সমস্যাটা এইখানে যে আমাদের গুরু মহারাজ বলতেন, স্বামী পরমানন্দ, যে লক্ষ্মী পূজা করে বটে ভারতীয়, কিন্তু লক্ষ্মীকে পূজা করে না। কারণ এরাই হচ্ছে লক্ষ্মী, তাদেরকে আমরা কখনো সম্মান, লক্ষ্মী কখনো মর্যাদা দিই না আমরা। এই ধরা যাক একটা ভালো অ্যাডভান্সড দেশে, যেখানে মানুষের চিন্তা ভাবনা আরেকটু সভ্য, সেখানে কি ম্যাথন নেই? সেখানে কি জমাদার নেই? সেখানে কি রাস্তাঘাট পরিষ্কার করার জন্য বা কারখানায় শ্রমিকের কাজ করবার জন্য বা কনস্ট্রাকশন সাইটে মাথায় করে ইট বাওয়ার জন্য লোক থাকে না? তাদের হয়তো একটা ইউনিফর্ম থাকে, তাদের আলাদা করে টুক করে বোঝাই যায় না দেখে যারা কনস্ট্রাকশন ওয়ার্কার। কিন্তু সন্ধ্যেবেলা সমস্ত কাজ সেরে তারা যখন হয়তো ফ্যামিলি নিয়ে বেরোয়, দোকান করতে যায়, তখন তাদের একই রকম সম্মান যেরকম সবার মধ্যে আছে। সে কনস্ট্রাকশন ওয়ার্কার বলে তার নিজেকে কখনো হীন মনে হবার আলাদা করে কোনো দরকার নেই। এই যে আমরা কায়িক শ্রমকে ছোট করে দেখেছি এবং কিছু কিছু প্রফেশনকে বড় করে দেখেছি, এইটা কিন্তু বৈদিক সমাজের নীতি ছিল না, এটা কিন্তু বৈদিক সমাজের নিয়ম ছিল না। ব্রহ্মচর্য আশ্রমের একটা মূল বৈশিষ্ট্যই ছিল মোটামুটি প্রায় সবাই সব রকম কাজে সিদ্ধ হতো।
যে খুব ভালো পড়াশোনায় সে রান্নাও করতে পারে, যে খুব ভালো গান করে সে চাষও করতে পারে, যে খুব ভালো অপরের সেবা করে সে ভালো গোয়ালার কাজও করতে পারে, গরুর দুধও দইতে পারে, পরিচর্যা করতে পারে। এরকম নানা ধরনের কাজের মধ্যে সবাই যুক্ত হতো। এবং ব্রহ্মচর্য আশ্রম, পরবর্তীকালে বানপ্রস্থ, এগুলো সব কমিউনিটি লিভিং। এটা শুধু আমার ফ্যামিলি, আমি, আমার মা বাবা, আমার স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, এই নিউক্লিয়ার নয়। এই নিউক্লিয়ারটা তৈরি হওয়ার আগে একটা কমিউনিটির মধ্যে থেকে সে এক ধরনের অল পারপাস একটা ইউটিলিটি জায়গা তৈরি হতো। এবং তার দ্বারা কি হতো, ফাইনালি যে ব্রাহ্মণ্য ধর্ম পালন করবে, ফাইনালি যে বৈশ্য ধর্ম পালন করবে, যে শুদ্ধ ধর্ম পালন করবে, কিন্তু সে নিজে সেই কাজগুলো করেছে বলে কখনো আরেকটাকে অসম্মান করতো না। আরেকটা দিক আমি নিজের চোখে দেখছি তো, যে তথাকথিত সবাইকে শিক্ষা দিতে হবে, সবাইকে বিনা ইয়েতে পয়সায় তাদেরকে একদম 14 বছর বয়স পর্যন্ত পুরো একদম ফ্রি এডুকেশন, ফেয়ার এডুকেশন, অমুক তমুক, খুব ভালো আইডিয়া, একটা পয়েন্ট অব্দি খুব ভালো আইডিয়া। কিন্তু তারপর কিন্তু আর ওরা অনেকেই আছে যারা পারে না। আমি একদম প্র্যাকটিক্যাল কথা বলছি। ক্লাস 8, 9, 10 আমি আদিবাসী অঞ্চলের স্কুলে গিয়ে দেখেছি জাস্ট বসে আছে, আর পারে না। টিচাররা হাজার চেষ্টা করলেও তারা পারছে না, তারা হাল ছেড়ে দিয়েছে। পারছে না বলে কোনো দুঃখও করছে না, জাস্ট বসে আছে, স্থাণুর মতন বসে আছে, মিড ডে মিলের জন্য বসে আছে তারা। এই বয়সটা তারা কিন্তু অনেক কিছু শিখতে পারতো, জঙ্গলে অনেক কাজ করে ফেলতে পারতো তারা, কিন্তু সেটা হয়ে যাবে কি শিশু শ্রমিক, বেআইনি। মা বাবা শুদ্ধ সবাইকে তখন অ্যারেস্ট করে নিয়ে যাবে। শুনুন, তথাকথিত প্রগতিশীলতার নামে তথাকথিত আমরা সবাইকে ওই ব্রাহ্মণত্বের দিকে নিয়ে যাওয়ার নামে আসলে কিন্তু সমাজটাকে পঙ্গু করছি। যাকে দিয়ে যে কাজটা হতো, যে কাজটা ভালো হতো, এরা এনজয় করতে পারতো। কিছুটা পড়াশোনা করলো, কিছুটা অক্ষর পরিচয় হলো, কিছুটা একটু অঙ্ক করতে পারলো যাতে করে কেউ ঠকাতে না পারে, নিজের নামটা সই করতে পারলো। তারপরে এবার যে কাজটা ওর দ্বারা হবে, জঙ্গলে হোক, গাছপালা নিয়ে হোক, আগুন নিয়ে হোক, মাটি নিয়ে হোক, খড় নিয়ে হোক, যে কাজটা যাকে দিয়ে ভালো হবে সেই কাজটা, বাবা যে কাজটা করে ছোটবেলা থেকে, যেটা সাথে দেখেছে, চোখের সামনে যুক্ত থেকেছে, সেই কাজটা করতে করতে একদিন সে বিরাট হয়তো সিদ্ধ হয়ে গেল, বাবাকে হয়তো ছাপিয়ে গেল। একদিন সেই দক্ষতাটা আছে বলেই চারদিক থেকে ও ডাক পড়তে আরম্ভ করলো। এই যে একটা, এবং তাকে সম্মান, সে সম্মানটা পেল। সে কোনো কলেজ ডিগ্রি পায়নি বলে কেউ তাকে হীন চোখে দেখলো না। সে একজন সায়েন্টিস্টের বাড়ি গেলে সায়েন্টিস্ট তাকে নিয়ে একসাথে বসে এক পাতে খেলো, এবং তাকে বললো, তুমি যখন ওই হাত দিয়ে মাটিটা ওই লেপছিলে না, বাবা আমরা পারবো না, বাবা কি অসাধারণ। এই যে সম্মান, বৈদিক যা যুগে ঋষিরা এইটা চেয়েছিলেন, এবং সেটা কিছুটা ছিল সেই সময়। আজকে সেটা হারিয়ে যাচ্ছে বলে একটা বিদেশি নাম দিতে হচ্ছে। যেমন ধরা যাক, এটা নিয়ে আমি আগেও বলেছি যে আমি চুল কাটি, আমার পদবী প্রামাণিক, আমার বংশ পরম্পরা আমার চুল কেটে এসছে। আমি দেখলাম না, আমি আর নাপিতগিরি করবো না, নাপিতগিরি বাজিয়ে বসে বসে মানুষের চুল কাটা বাজিয়ে, আমি অনেক কিছু করার চেষ্টা করলাম, কিছুই পেরে উঠলাম না। দেখলাম যেই চুল কাটতে আরম্ভ করলাম, দেখলাম বেশ ভিড় হতে আরম্ভ করলো, কাস্টমার হতে আরম্ভ করলো। তখন আমি নিজেকে একটা নাম দিলাম, আমি হচ্ছি বিউটিশিয়ান। বাইরে পার্লার লিখে দিলাম, আর সেটাকে সেলুন বলছি না, আমরা জেন্টস পার্লার লিখে দিলাম। ব্যাস, তখনই আমি নিজের কাছে এবং অন্যদের কাছে একটু জাতে উঠে গেলাম। এই ভাষা পাল্টালে দেখছি এখন শুদ্রত্ব তার জায়গাটা পাচ্ছে। দর্জি যদি নিজেকে বলে ফ্যাশন ডিজাইনার, মাটির কাজকে যদি পটারি ডিজাইনার বলে, মুচি আর রাস্তায় সেই ওই রকম বড় বড় যন্ত্র নিয়ে আর সেই বড় বড় গর্ত করে আর বড় মোটা মোটা সুতো ঢোকাবে না, কোন একটা শোরুমে গিয়ে তোমাকে লেদার টেকনিশিয়ান খুঁজে বার করতে হবে, সেই কাজটাই করবে সে। কিন্তু সেই লেদার টেকনিশিয়ান সে কোট পরে টাই পরে করবে, ভেতরে করবে, তোমাকে দেখতে দেবে না, পরে বেরিয়ে এসে তোমার চকচকে জুতো তোমার হাতে দিয়ে মুচি যা নিত তার থেকে 10 গুণ বেশি নেবে। এইভাবে আবার এক ধরনের বিদেশি মোড়কে আমাদের
শূদ্রত্ব, তথাকথিত যেটা শূদ্রত্ব বলে বলছেন আপনি, সেটাকে আবার ফিরিয়ে আনা হচ্ছে একটা মর্যাদা দিয়ে। একদিক দিয়ে ভালো, মর্যাদাটা দরকার। এই শূদ্র কবে ব্রাহ্মণ হবে এটা না করে কাউকে কিছু হতে হবে না। যদি শূদ্র ঘরে জন্মে কোনো একটা ছেলে বা মেয়ের মধ্যে দেখা যায় তার পড়াশোনার দিকে ভীষণ ঝোঁক, যেমন যার কথা আজকে শুরু করেছিল মৌসুমী, বাবারাও আম্বেদকর, তিনি আর 5টা সাধারণ আজকের দিনে দলিতের মতো নন। ক্লাসে ঢুকতে দেওয়া হতো না তিনি দলিত বলে। তিনি বাইরের বারান্দায় বসে বসে কান পেতে শুনতেন টিচার কি বলছে। এতটাই আগ্রহ তার, এতটাই উৎসুক তার, করে সেগুলো তিনি লিখে রাখার চেষ্টা করতেন। করতে 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 সে পর্যন্ত তিনি এত ভালো শিখে যেতে পারতেন। এই একই জিনিস বোধহয় মেঘনা শাহর ক্ষেত্রে হয়েছিল। এত রপ্ত করে ফেলেছিলেন, কোথাও তিনি একটা বিরাট সাংঘাতিক কোয়ালিফায়ার। সেই যুগের যত ব্যারিস্টার রয়েছেন ভারতের, সব ব্যারিস্টারে তখনকার দিনে রাজনীতিতে যুক্ত হতেন। সে জওহরলাল নেহরুই হোক, কি মোহনদাস গান্ধী হোক, কি জিন্নাই হোক, কি আম্বেদকর হোক, সবার থেকে ইনি সবচেয়ে বেশি উচ্চশিক্ষিত ছিলেন। বিভিন্ন সাবজেক্টে তার সাংঘাতিক পারদর্শিতা ছিল। তাহলে তার মধ্যে তিনি তথাকথিত দলিত ঘরে জন্মালেও তার মধ্যে ছিল একটা সাংঘাতিক ব্রাহ্মণত্বের ক্ষুধা এবং সংস্কার। ঈশ্বর ইচ্ছাতেই ছিল, যার জন্য তার সমাজকে তিনি আরো তুলতে পেরেছিলেন, সেই জায়গা থেকে মানুষকে সচেতন করতে পেরেছিলেন। কিন্তু তাই বলে সবাই সব দলিত যে তাই তা কিন্তু নয়, বা সব ব্রাহ্মণের ঘরেই যে ব্রাহ্মণত্বের মানে ব্রাহ্মণ স্বভাবের ছেলেমেয়েরা জন্মাচ্ছে তা কিন্তু নয়। গুণ এবং কর্ম অনুসারে আমি 4টে বর্ণ সৃষ্টি করিয়াছি, শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে গীতাতে। জন্ম অনুযায়ী নয়, ফাদার মাদার ইনহেরিটেন্স অনুযায়ী নয়, জেনেটিক্স অনুযায়ী নয়, গুণ এবং কর্ম অনুসারে। সম্ভাবনা বেশি যে ব্রাহ্মণ ঘরের সন্তান ব্রাহ্মণ স্বভাবেরই হবে, সম্ভাবনা সেটার বেশি, সেরকম ভাবেই সিলেকশনটা হয়। কিন্তু এমন হতেই পারে যে চরম সাত্ত্বিক দম্পতির জীবনে চরম তামসিক এক সন্তান জন্মালো, উল্টোটা হলো, হিরণ্যকশিপুরের ঘরে প্রহ্লাদ চলে এলো, সেরকম হতেই পারে। সমাজ সেটাকে অ্যালাউ করা নিয়ে কোনো প্রবলেম নেই। মহাভারতে আমরা দেখেছি বেসিক্যালি ব্রাহ্মণ একজন দ্রোণাচার্য, তিনি ব্যক্তিগত প্রতিহিংসা মেটানোর জন্য তিনি ক্ষত্রিয় হলেন, এবং তিনি যে পুরোপুরি ক্ষত্রিয় হতে পারেননি সেটা প্রমাণ যে তিনি অন্ধ রকম ভাবে তিনি তার পুত্রকে স্নেহ করতেন, তাই জন্য অনেক ভুল করতেন, এবং ওই পুত্র স্নেহই তার মৃত্যুর কারণ হলো। প্রকৃত ক্ষত্রিয় হলে এটা হতো না। অভিমন্যুর মৃত্যুর পর কিন্তু অর্জুন পরের দিন গিয়ে মানে অজ্ঞান হয়ে তিনি হাত থেকে গান্ডি পড়ে যায়নি, তিনি তখনও যুদ্ধ করে গেছেন, কষ্ট পেয়েছেন, কেঁদেছেন, যুদ্ধ করে গেছেন। এই হচ্ছে ক্ষত্রিয়। তো সমাজে সেখানে কোনো বাধা ছিল না। সুতরাং আলাদা করে কোনো একটা প্রোগ্রাম নিতে হবে না শূদ্রত্ব থেকে ব্রাহ্মণত্বের দিকে যাওয়ার জন্য। শূদ্রত্বটা পারফেক্টের দিকে, পারফেকশনের দিকে যাক। শূদ্রত্ব সম্মান পাক, মর্যাদা পাক। একটা সমাজ, একটা দেশকে চলতে গেলে আমাদের বলিষ্ঠ শুদ্ধ সমাজ দরকার, বলিষ্ঠ বৈশ্য সমাজ দরকার, বলিষ্ঠ ক্ষাত্র সমাজ দরকার, এবং বলিষ্ঠ ব্রাহ্মণ সমাজ দরকার। শেষে বলবো এই পরিশেষে যেটা আগেও বলেছি, যে এই সমাজকে একটা মানুষের দেহের সাথে তুলনা করা হয়েছে। সেখানে বলা হয়েছে মাথাটা ব্রাহ্মণের। আমরা চিন্তা ভাবনা সিদ্ধান্ত যা কিছু নিচ্ছি মাথা দিয়ে নিচ্ছি। কাঁধ এবং হাত দুটো হচ্ছে ক্ষত্রিয়, অর্থাৎ এই ব্রাহ্মণ্য শক্তি বা মাথাতে যখন কেউ আক্রমণ করার চেষ্টা করে তখন হাত দিয়ে তাকে আটকানোর চেষ্টা করি, এবং কাঁধে আমরা ভার নিই, দায়িত্ব নিই। এটা খাদ্য শক্তি। পেটটা হচ্ছে বৈশ্য। যা কিছু আমরা খাদ্য গ্রহণ করছি সেই খাদ্য পাচন হয়ে তার রস, তার পুষ্টি শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে, ডিস্ট্রিবিউশন হচ্ছে সেখান থেকে। এই কমার্শিয়াল ক্লাস যেটা, বিজনেস ক্লাস যেটা, পুরো সমাজকে ডিস্ট্রিবিউট করছে, নেটওয়ার্কের মতন করে কানেক্ট করছে একে অপরকে। এবং আমাদের পা দুটো যে আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায়, এক জায়গা থেকে আরেক জায়গায়, সেটা হচ্ছে শূদ্র। কোনো ছোট বড়র কোনো প্রশ্নই নেই। আমরা যখন কাউকে বরণ করি, এটা এইবারে আমি আসছি গুরু মহারাজের অসাধারণ উপমাতে।
আমরা যখন কাউকে বরণ করি, আমরা কপালে সেই থালা ঠেকিয়ে তাকে বরণ করছি, ব্রাহ্মণ্য শক্তি। আমরা যখন কাউকে সম্মান দিয়ে যখন তাকে আমরা মালা পরাই, তার গলায় মালা পরাচ্ছি, খাদ্য শক্তি। আমরা যখন দেবতাকে ভোগ নিবেদন করি, গণেশকে আমরা গণেশের ভুঁড়িতে, নাভিতে আমরা ছুঁয়ে, থালা ছুঁয়ে তাকে প্রণাম করছি। এবং আমরা যখন কাউকে সম্মান করে, শ্রদ্ধা করে প্রণাম করি, নমস্কার করি, তখন তার পা ছুঁয়ে নমস্কার করছি, তার শূদ্রকে। অর্থাৎ প্রত্যেকেই প্রণম্য, প্রত্যেকটা জায়গায় প্রণম্য, প্রত্যেকেই শ্রেষ্ঠ, অন্তত শ্রেষ্ঠ হওয়ার সম্ভাবনা তার মধ্যে রয়েছে, তাকেই আহ্বান করি। হ্যাঁ উমেশ। হ্যাঁ মহারাজ, প্রত্যেকেই শ্রেষ্ঠ। বেবী মুখোপাধ্যায়ের জিজ্ঞাসার সূত্র ধরে যে আলোচনা হলো, একটি পূর্ণাঙ্গ আলোচনা, সেখানে আপনি আমাদের আবার প্রাচীন যে পরম্পরা, আমাদের বৈদিক যে শাস্ত্র, তাকে নবরূপে ব্যাখ্যা করে আজকে যুগোপযোগী করে দিয়েছেন। শূদ্রোত্তর উনি জিজ্ঞেস করেছেন শূদ্রোত্তর থেকে ব্রাহ্মণত্বে কিভাবে পরিণত হওয়া যায়। আপনি প্রথমেই বলেছেন যে সরাসরি হলে হয়তো আপনাকে আমি কিছু প্রশ্ন করতে পারতাম। শূদ্রত্ব বলতে কি বুঝছেন? মানে আপনি পরিষ্কার করেছেন চতুরাশ্রম, আমাদের ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, চতুর্বর্ণ, একটু ভুল বলেছি আমি, চতুরাশ্রম যেটা আমাদের ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, এবং চতুর্বর্ণ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই সবটা নিয়ে একটা বৈদিক স্ট্রাকচার ছিল। এইটা আগে আমাদের বুঝতে হবে। শূদ্র একটা বর্ণ যারা হাতে পায়ে কাজ করতো, উৎপাদন করত। শূদ্রত্ব হাতে পায়ে যে কাজ করছে সে শিক্ষিত হতে পারবে না, এরকম কোনো ব্যাপার ছিল না। আমরা একটা ভুল সংস্কার নিয়ে আছি। এখন শূদ্রত্ব থেকে ব্রাহ্মণত্বে কিভাবে পরিণত হচ্ছে, শূদ্রত্ব মানে কি সেটা আপনি বলেছেন। যেমন কৃষকের ছেলেরা আর কৃষি কাজ করতে চাইছে না, বা কোনো তাঁতির ছেলে হয়তো কাপড় বুনতে চাইছে না, সেইটা। এখন সবাই ডাক্তার হতে চায়, সবাই ইঞ্জিনিয়ার হতে চায়, সবাই শিক্ষক হতে চায়, কিন্তু তাদের স্বভাবে সেটা যদি না থাকে তাহলে তার কি কুফল সমাজে পৌঁছে সেটা আপনি ধরিয়ে দিয়েছেন। অ্যাকচুয়ালি তাদের শরীর মনের সেই গঠন না থাকলে সেটা কি ক্ষতি করতে পারে একটা সার্বিকভাবে সমাজে, সেটা পরিষ্কার হয়েছে। তাই শূদ্রত্ব নিয়ে আমাদের যে একটা ভুল ধারণা ছিল এতদিন, সেটা মিটেছে। আমরা এখন কোনো এটা ভাবতেই পারি না কোনো ছেলে যে সে শিক্ষিত হয়ে যে ট্রাক্টর নিয়ে চাষ করবে। আপনি যে মূল জায়গাটায় ফিরে গিয়েছে, সেটা হচ্ছে তামসিকতা থেকে কিভাবে সাত্বিকতায় ফিরে যাওয়া যায়, এবং সেই রত্নাকর থেকে বাল্মীকি হয়ে ওঠার চমৎকার উদাহরণটি আপনি পুনরায় মনে করিয়েছেন, যে তার মধ্যে রজগুণ ছিল, এবং সেই রজগুণের দ্বারা তিনি হয়তো কিছু কর্তব্য, পারিবারিক দায়িত্ব পালন করতেন, সেইটাই তার মধ্যে রাম নাম হয়ে যখন দেখা দিল, তখন সেইটা একটা কনভার্সন হলো, এবং দস্যু রত্নাকর বাল্মীকি হলেন। শূদ্রত্ব থেকে ব্রাহ্মণত্বের যাওয়ার সেই রকম কোনো সম্পর্ক নেই। একজন শূদ্র কেন ব্রাহ্মণ হতে যাবে, বা একজন ব্রাহ্মণ চেতনায় তিনিই বা কেন শূদ্র হতে যাবেন? হয়তো কাউকে আমরা দেখছি যে খুবই অধ্যাপক, তিনি সাত্ত্বিক, ভাষা সুন্দর, কিন্তু তিনি অসৎ। আবার চাষি, তিনি ভালো ভাষায় কথা বলেন না, হয়তো খুবই লোকায়ত ভাষায় কথা বলছেন, কিন্তু তিনি কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করেন না। সুতরাং চরিত্রের নির্মাণের দিকে আপনি আমাদের যে দিকটা হওয়া উচিত সেই দিকে আলোকপাত করেছেন। তাহলে এই শূদ্রত্ব থেকে ব্রাহ্মণত্বে যাওয়ার কনভার্ট করবো কেন? আপনি বলেছেন যে এতকাল যেটা হয়েছে জগতের সব থেকে বেশি ক্ষতি করেছে কিন্তু ব্রাহ্মণেরা, যেটা আমরা হতে চাইছি প্রতি মুহূর্তে, যত ইন্টেলেকচুয়াল, যত বিজ্ঞানী, যত দার্শনিক, যত চিন্তাশীল, তারা ক্ষতি করেছে, চাষি কখনো ক্ষতি করেনি। আপনি বৈদিক স্ট্রাকচার থেকে কি শিক্ষা নেওয়া যায় সেটা আরেকবার আপনারা আমাদের সামনে পরিষ্কার করেছেন। শূদ্রত্ব থেকে একটা সৎ শূদ্রত্ব, বা ক্ষত্রিয়ত্ব থেকে সৎ ক্ষত্রিয়ত্ব, বৈশ্য থেকে একটা সৎ বৈশ্য, বা ব্রাহ্মণ থেকে একটা সৎ ব্রাহ্মণ যাতে বেরিয়ে আসতে পারে, সেটাই ছিল সেকালের সমাজ ব্যবস্থার শিক্ষা। 12 বছর পর্যন্ত ব্রহ্মচর্য, তারপর সবার জন্য সেটা কম্পালসারি ছিল। তারপর গার্হস্থের পর একটা রিটায়ারমেন্ট আসতো, এবং বানপ্রস্থ, সেখানেও অ্যাক্টিভ জীবন, শেষে সন্ন্যাস। একটা সামাজিক অনুষ্ঠানের উদাহরণ আপনি দিয়েছেন, যে পুজো বা কোনো সামাজিক অনুষ্ঠানে সমাজের সব শ্রেণীকেই আমাদের দরকার, শুধু ব্রাহ্মণ দিয়ে একটি অনুষ্ঠানকে আমরা শেষ করতে বা তুলে দিতে পারি না, বা একটা পূর্ণাঙ্গ সার্থক অনুষ্ঠান করে তুলতে পারি না। এইভাবে বৈদিক
ঋষিরা ভেবেছিলেন একটা সমাজ সবাইকে নিয়ে চলবে, এবং সেইটাই ছিল চতুরাশ্রমের যে শিক্ষা এবং চতুর্বর্ণের যে শিক্ষা। আমরা মনে করি যে শূদ্রত্ব মানে খারাপ, এই যে একটা আমাদের ধারণা, আর ব্রাহ্মণ মানে ভালো। সমস্যাটা হচ্ছে যে আমরা দর্জি বা নাপিত বা শ্রমিক এদেরকে সম্মান করতে পারিনি। ঔপনিবেশিক শিক্ষা আমাদেরকে এমন ভাবে শিখিয়েছে যেখানে আমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, অধ্যাপককে সম্মান করতে শিখেছি। গুরু মহারাজ ধরিয়ে দিয়েছেন আমাদের যে লক্ষ্মী পুজো করে আমরা লক্ষ্মীকেই পুজো করতে শিখিনি, এবং শ্রমকে তিনি লক্ষ্মী বলছেন। কায়িক শ্রমকে বড় করে দেখেছি বৈদিক সমাজে, এইটাই মূল বিষয় ছিল। যে এরকমও হয়েছে যে হয়তো ভালো চাষ করে সে গান করে, যে সেবা করে সে অন্য কাজও করতে পারে। সুতরাং নিজে কাজ করে যে নিজে সব কাজটা করে সে অন্যের সব কাজকেই সম্মান করতে পারবে। সুতরাং সবাই বৈদিক সমাজ ব্যবস্থায় সবাই সব কাজটি করতো এবং সবাইকে সম্মান করতে পারতো। এভাবেই পারস্পরিক শ্রদ্ধা বোধ থেকে সমাজ গড়ে উঠেছিল। এখন আপনি একটা ব্যক্তিগত উদাহরণের জায়গায় বা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলেছেন যে সবাইকে যে শিক্ষা দিতে হবে 14 বছর পর্যন্ত সকলের জন্য শিক্ষা, এটা একদিক দিয়ে ভালো, কিন্তু তারপর কি হবে? আপনি দেখেছেন বিভিন্ন জায়গায় গিয়ে, আদিবাসী অঞ্চলে গিয়ে, যে সেখানে তারা আসলে শিক্ষা নিতে চায় না বা তাদের এরপরে আর এগোতে পারে না, এবং সেখানে তারা আসলে পঙ্গু হয়ে যাচ্ছে। সেইটা না করে সে যদি তার পারিবারিক যে বৃত্তি পিতার কাছ থেকে সে যদি শিখতো, স্কিল্ড হতো, তাহলে এই সমাজকে সে অনেক কিছু দিতে পারতো, সে আত্মনির্ভরশীল হতো। বৈদিক ঋষিরা এটা চেয়েছিলেন। এবং আমরা যেটা দেখি যে এখন একটা, আপনি বলছেন এখন সমাজ ব্যবস্থায় একটা নতুন একটা ধরন এসেছে, যাতে নাপিত চুল কাটলে আমরা নাপিতকে সম্মান করিনি ঠিকই, কিন্তু যখন সেটা পার্লার হয়ে যাচ্ছে তখন সেটা বিখ্যাত হয়ে যাচ্ছে। দর্জি যখন ফ্যাশন ডিজাইনার হয়ে যাচ্ছেন তখন তিনি বিখ্যাত হচ্ছেন, বা মুচি যখন লেদার টেকনিশিয়ান হচ্ছেন তখন তিনি তাকে আমরা সম্মান করতে শিখি। সুতরাং একটা নতুন ভাবে, নতুন মোড়কে আসলে শূদ্রত্বকে আমরা সম্মান করতে শিখছি, একটা মর্যাদায় প্রতিষ্ঠিত করতে পারছি, এটা খুবই ভালো। শূদ্র ঘরে জন্মে পড়াশোনার ঝোঁক যে থাকবে না সেটা নয়। আপনি প্রথম মৌসুমীতে যে উদাহরণটা দিয়েছিলেন আপনি সেটা আবার বলেছেন যে বি.আর. আম্বেদকর তার মধ্যেই ঝোঁক ছিল, এবং তিনি সত্যি সত্যি মহামায়ার ইচ্ছায় সেই শিক্ষা লাভ করেছেন, কারণ তার মধ্যে সেই একটা ব্রাহ্মণত্বের সংস্কার ছিল। কিন্তু সবাই যে সেরকম ভাবে সেটা নয়। আপনি গুণ ও কর্ম অনুসারে শ্রীকৃষ্ণ যেটা বলেছেন, আমি 4টি বর্ণ সৃষ্টি করেছি, সেটা জন্ম অনুযায়ী নয় সেটা বলেছেন। এবং দ্রোণাচার্যের উদাহরণ এসে, দ্রোণাচার্য ব্রাহ্মণ থেকে ক্ষত্রিয় হয়েছিলেন তার প্রতিহিংসা চরিতার্থ করতে, কিন্তু সেইটা আর কি তার সঙ্গে অর্জুনের পার্থক্যটা কোথায়? অর্জুন তার হাত থেকে অস্ত্র খসে গেল একটা বিষয়, কিন্তু কেন হয়নি সেটা আমাদের মহাভারত থেকে আমরা আপনার কাছ থেকে জানতে পারলাম। শূদ্রত্ব একটা পারফেক্ট শূদ্র হোক এবং তিনি মর্যাদা পাক, এইটা আপনি চেয়েছেন। এবং আমাদের যে সমাজ রূপ দেহ, সেখানে মাথা ব্রাহ্মণ, তিনি চিন্তাশীল হবেন, কাঁধ হাত ক্ষত্রিয়, যিনি দায়িত্বশীল হবেন, পেট বৈশ্য, যেটা পুষ্টি আমাদের ডিস্ট্রিবিউশন হবে, পা শূদ্র, জানিয়ে এগিয়ে চলবে সমাজ। গুরু মহারাজের উদাহরণ আমরা বরণ করে কপালে তিলক দিই, সেটা ব্রাহ্মণত্ব, মালা গলায় পরায় সেটা ক্ষত্রিয়ত্ব, এবং গণেশের নাভিতে আমরা বরণ করে নিই সেটাই হচ্ছে বৈষ্ণত্ব, এবং পাঁচকে প্রণাম করে অর্থাৎ শ্রদ্ধা জানায়, এইটা হচ্ছে শূদ্রত্ব। এবং সবাইকে এই সমাজ ব্যবস্থা, প্রাচীন যে সমাজ ব্যবস্থা আমাদের সম্মান করতে শিখিয়েছে। মহারাজকে প্রণাম জানায় আজকে অনুষ্ঠানের শেষ পর্বে আমরা এসে পৌঁছেছি। আপনারা প্রত্যেকে জিজ্ঞাসা রাখবেন। আজকে যেমন পূর্ণাঙ্গ একটি আলোচনা হয়েছে, এই আলোচনায় আপনাদের জিজ্ঞাসা থেকেই মহারাজ মীমাংসা করেন। সুতরাং একটা আপনারা জিজ্ঞাসা করুন, আমরা চাইবো। সেই সঙ্গে আমরা চাইবো যে আপনারা এই অনুষ্ঠানগুলোকে একটু শেয়ার করবেন, লাইক করবেন, যাতে অনেক মানুষের কাছে অনুষ্ঠান পৌঁছানো যায়। আমাদের মধ্যে আজকে ছিলেন মৌসুমীকে শুভেচ্ছা জানাই, এবং সেই সঙ্গে আমরা আজকের আলোচনায় কয়েকজনের দু একজনের জিজ্ঞাসা নিতে পারলাম না সময়ের জন্য। আপনারা যুক্ত থাকবেন, আপনাদের পরবর্তী পর্যায়ে নেওয়া হবে। তারা হলেন রমেন মন্ডল, এসকে সোম। আজকের পয়লা বৈশাখের শুভ দিনে মহারাজকে পুনরায় প্রণাম জানিয়ে এবং দর্শকদের সকলকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি।